হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিভ ম্যাথমেটিক্স। তো আজকের ভিডিওতে আমরা মেনসুরেশন 2D এটা ওয়ান শুটে শেষ করবো, অর্থাৎ একটা ভিডিওতে আমরা যত রকমের ফর্মুলা হয়, যত রকমের টাইপ হয়, সবগুলো কিন্তু শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? ইতিমধ্যে কিন্তু আমরা মেনসুরেশন 3Dর উপর একটা ভিডিও আপলোড করেছি, যেখানে তোমরা সেম কমপ্লিট ওয়ান শট একটা ভিডিওতে তুমি করতে পারো এই ভিডিওটা থেকে। ঠিক আছে? আর এখানে কিন্তু আমরা শুধুমাত্র ফর্মুলা এবং ওই জিনিসগুলো একটু রিভিশন করব, কারণ এখানে আমি অঙ্ক করাচ্ছি না। অঙ্কর জন্য আলাদা একটা ভিডিও আসবে, কারণ অঙ্ক করালে বুঝতেই পারছো পুরোপুরি ভিডিওটা লম্বা হয়ে মানে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো ওই জন্য আমরা এখানে কিন্তু শুধুমাত্র ফর্মুলা বেসড জিনিসগুলো করব। ঠিক আছে? দেখো, আমি বললাম যেটা ইতিমধ্যে এটা কমপ্লিট মেনসুরেশনে তোমাদের ওয়ান শট চলছে, যেটা আমরা অলরেডি শেষ করেছি। এটা হচ্ছে মেনসুরেশন 3D। তোমরা এই থাম্বনেইলে কিন্তু ভিডিওটা অলরেডি চ্যানেল আপলোড আছে, অবশ্যই গিয়ে তোমরা একটু দেখে নেবে। আর আজকে আমরা শেষ করছি কিন্তু মেনসুরেশন 2D। ঠিক আছে? তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আমাদের পরিমিতির কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে ফর্মুলা এবং সমস্ত থিওরি যেগুলো আছে সেগুলো এখান থেকে কভার হবে। আর এর উপর অঙ্ক কিন্তু অলরেডি আমরা সুবিদ্যা স্যারের যে ভিডিওটা যেটা প্লেলিস্ট করছি, ওখানে কিন্তু 2D পার্টটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমি নেক্সট ক্লাস থেকে 3D পার্টটা শেষ করব। তাহলে এখান থেকে থিওরি দেখে নিতে পারবে এবং ওখান থেকে অঙ্ক করে নিতে পারবে, তাহলে কিন্তু পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর আমাদের ম্যাথ ফাউন্ডেশন 1.0 এই ব্যাচে কিন্তু আমাদের খুব শীঘ্রই অ্যারিথমেটিক চলছে, তারপরে কিন্তু আমরা মেনসুরেশন জিনিসটা শুরু করব। ঠিক আছে? যারা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি করতে চাও, তারা কিন্তু চাইলে এই ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে? ব্যাচের ব্যাপারে আমি আর বলছি না, তোমরা পরবর্তীকালে দেখে নেবে। আমি আর সব ভিডিওতে আমি মোটামুটি কম বেশি বলি। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, এখানে আমাদের পেড কোর্স, যেটা আমরা এই অ্যাপ্লিকেশনে ক্লাসগুলো করাই। ঠিক আছে? আর এটা হচ্ছে কমপ্লিট আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাস, যেখানে আমরা নাম্বার সিস্টেম এবং অ্যালজেব্রা এই দুটো পার্ট কমপ্লিট করেছি। এখন আমাদের পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে অ্যারিথমেটিক চ্যাপ্টারে, এবং অ্যারিথমেটিক পার্টটা আমরা যখন শেষ করব, তারপর আমরা কিন্তু এই অ্যাডভান্স মেনসুরেশন ক্লাসগুলো শুরু করব। ঠিক আছে? আমাদের এই দুটো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমরা অ্যারিথমেটিক করছি। দেখো, আমরা প্রত্যেকটা ভিডিও শুরুতে কি করি, আমরা পুরোপুরি চ্যাপ্টারে কি কি টপিক নিয়ে ডিসকাস করবো সেটা কিন্তু একটা ওভারভিউ আমাদের দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? শুরুতে দেখো, এখানে টপিক টু বি ডিসকাসড, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা কিন্তু টোটাল এই 8টা পয়েন্টের উপর ডিসকাস করব। প্রথমে কি আছে? প্রথমে দেখো আছে কনসেপ্ট অফ ডাইমেনশন, অর্থাৎ আমরা এটা 2D অর্থাৎ 2 ডাইমেনশন ফিগার নিয়ে পড়বো, এবং আগের ক্লাসে আমরা 3 ডাইমেনশন ফিগারে শেষ করেছি ক্লাস। ঠিক আছে? তো প্রথমে জানতে হবে যে ডাইমেনশন ব্যাপারটা কি। আমি আগের ক্লাসেই তোমাদের বলেছিলাম 3D আর 2D এর মধ্যে পার্থক্য, যেখানে একটা রুটি আর একটা ফুটবল নিয়ে আমি তোমাদের ডিফারেন্সিয়েট করেছিলাম। ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যে কনসেপ্ট অফ ডাইমেনশন, ডাইমেনশন জিনিসটা কি, কাকে বলে, সেখানে এক্সাম্পল সাহায্যে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। তারপরে আছে দেখো কনসেপ্ট অফ পরিসীমা, পরিসীমা বা পেরিমিটার। পরিসীমা কি জিনিস সেটা আমরা তারপরে দেখবো। 2D ফিগার চলে এলে আমাদের কি কি জিনিস থাকে, আমাদের পেরিমিটার থাকে বা পরিসীমা থাকে, আর থাকবে ক্ষেত্রফল। ঠিক আছে? এবং 3D তে কি হয়, এক্সট্রা আমাদের ভলিউম যোগ হয়ে যায়। 3 ডাইমেনশনে ভলিউম বা আয়তন জিনিসটা আমরা ওখানে এক্সট্রা একটা জিনিস পড়ি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের কনসেপ্ট অফ পেরিমিটার হলো, কনসেপ্ট অফ এরিয়া হয়ে গেল। তারপরে আমরা দেখবো টোটাল ক্লাসিফিকেশন। আমি আগের ক্লাসেও সেম আমাদের 3D তে ক্লাসিফিকেশন করেছিলাম কত টাইপের ফিগার হয়, সেরকম এখানেও আমরা কিন্তু 2D তে কত রকমের ফিগার হয় সেটা আমরা দেখব। এবং তারপরে আমরা স্পেশাল কিছু টাইপ, অর্থাৎ পুরোপুরি ত্রিভুজ একটা ভিডিওতে মানে টাইপে শেষ করব। তারপর চতুর্ভুজ, কোয়াড্রিলেটারাল, তারপর পলিগন মানে বহুভুজ, তারপর সার্কেল মানে বৃত্ত। বুঝতে পারছো? এর মধ্যে সমস্ত আলাদা আলাদা এখানে ফিগার দিয়ে বুঝিয়ে দিয়েছি। এটা আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলস ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? সমস্ত রকমের ত্রিভুজ আমরা 5 নম্বর যে টাইপ থাকবে সেই টাইপের মধ্যে শেষ করব। একইভাবে চতুর্ভুজের মধ্যে দেখতে পাচ্ছ, এটা আমাদের হচ্ছে আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, এটা সামান্তরিক, এটা রম্বস, এটা ট্রাপিজিয়াম। ঠিক আছে? তো সমস্ত জিনিস কিন্তু আমরা একটা ভিডিওতে শেষ করব, এবং ক্যাটাগরি করে তোমরা যদি পড়ো, তাহলে কিন্তু জিনিসগুলো ইজিলি তোমরা বুঝতে পারবে। বহুভুজের মধ্যে দেখতে পাচ্ছ, এটা পেন্টাগন, এটা হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, এই জিনিসগুলো, অর্থাৎ এই জিনিসগুলো কাকে বলে, কিভাবে আসছে, সেগুলো কিন্তু পরপর আমরা টাইপ ওয়াইজ জিনিসগুলো কিন্তু পড়বো। ঠিক আছে? পুরোপুরি এই ভিডিওতে আমরা 8 নম্বর পয়েন্টে গিয়ে আমরা বৃত্তের ব্যাপারে পুরোপুরি যত থিওরি আছে, যত রকম ফর্মুলা আছে, সেটা আমরা 8 নম্বর পয়েন্টে গিয়ে পড়বো। ঠিক আছে? তাহলে এখানে টোটাল 8টা পয়েন্ট আমাদের হচ্ছে এই ভিডিওতে। ঠিক আছে? চলো শুরু করছি। ফার্স্ট দেখো বলছে কনসেপ্ট অফ ডাইমেনশন, অর্থাৎ এই যে মাত্রা বা ডাইমেনশন, এই কনসেপ্টটা কোথা থেকে আসছে। দেখো, আমরা আগের দিন পড়েছিলাম 3D ফিগার। আমাদের মূলত 4টে ডাইমেনশন হয়। 4টে বা তুমি বলতে পারো অ্যাকচুয়ালি 3টে ডাইমেনশন হয়। ঠিক আছে? 0 ডাইমেনশন জাস্ট বোঝানোর চেষ্টা করছি, এখানে কোনো ডাইমেনশনই থাকে না। ধরো একটা বিন্দু। ঠিক আছে? এটাকে তুমি মাপতেও পারবে না, না তুমি এর দৈর্ঘ্য মাপতে পারবে, না তুমি এর উচ্চতা মাপতে পারবে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এর কোনো মাত্রাই নেই। মানে ডাইমেনশনলেস একটা তুমি জিনিস বলতে পারো। সেটা হচ্ছে কি বিন্দু বা পয়েন্ট। ঠিক আছে? এখানে এই পয়েন্টটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার সেখান থেকে যখন এই পয়েন্টটাকে তুমি একটু এগিয়ে দেবে, একটা লাইন চলে আসছে। তো এটা হচ্ছে এক মাত্রা, অর্থাৎ লাইন বা রেখা বা রেখাংশ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন ফিগার। মানে এক মাত্রার যে ফিগার হয় সেটা হচ্ছে লাইন বা রেখা। কেন? কারণ হচ্ছে এটাকে শুধুমাত্র কিন্তু তুমি মাপতে পারবে, অর্থাৎ এটা লেন তুমি জাস্ট বলতে পারবে। অর্থাৎ এখান তুমি ধরো এটা হচ্ছে 10 সেন্টিমিটার একটা লাইন। ঠিক আছে? তো এখান থেকে শুধুমাত্র তুমি একটা
বা এক উপায়ে তুমি কিন্তু জিনিসটাকে মাপতে পারবে। তো এটা ওই জন্য এক মাত্রিক তুমি বলতে পারো, বা এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন ফিগার। 2D ফিগার যখন চলে আসছে সেখানে তোমাদের দুটো অ্যাক্সিস চলে আসছে। অর্থাৎ তুমি এরকম আমরা অ্যাক্সিস পড়েছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার কোন ফিগার যখন তুমি এখানে ত্রিভুজ রাখতে পারো বা চতুর্ভুজ রাখতে পারো, যখন তুমি এরকম একটা ফিগার রাখবে সেগুলো দ্বিমাত্রিক কেন বলছে বা টু ডাইমেনশন ফিগার কেন বলছে? 2D ফিগার, কারণ হচ্ছে এটাকে তুমি দুভাবে মাপতে পারো। একটা লেন্থ বা দৈর্ঘ্য বরাবর মাপতে পারো, আর একটা উচ্চতা, বা এটা উচ্চতা না, এটা অ্যাকচুয়ালি প্রস্থ বরাবর হচ্ছে। যদি তুমি টু ডাইমেনশন ফিগারকে একটা ফ্ল্যাট সমতলে তুমি মানে রেখে দাও, তাহলে বুঝবে তুমি সেটাকে দুভাবে মাপতে পারো। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর মাপতে পারো, আর একটা প্রস্থ বরাবর মাপতে পারো। ঠিক আছে? সেটা হচ্ছে 2D ফিগার। সেখানে এতগুলো জিনিস আছে যেটা আমরা আজকে ক্লাসে করব। ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে বা রেক্ট্যাঙ্গেল, তারপর সার্কেল আছে, অক্টাগন আছে, স্কোয়ার আছে, পেন্টাগন, হেক্সাগন, সেমি সার্কেল। এই জিনিসগুলো হচ্ছে 2D ফিগার। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 3D ফিগার, যেটা আমরা আগের ক্লাসে করেছিলাম। 3D ফিগার আমরা দেখেছিলাম কিউব, কিউবয়েড, কোণ মানে শঙ্কু, তারপর সিলিন্ডার মানে চোঙ, স্পিয়ার মানে হচ্ছে কি গোলক, আর প্রিজম এগুলো আমরা আগের দিন করেছিলাম। আর পিরামিড ওখানে আছে। ধরো এখানে একটা পিরামিড, ঠিক আছে? এই পিরামিডগুলো আছে। এটা হচ্ছে পিরামিড। তো এই জিনিসগুলো 3D কেন? কারণ এখানে লেন্থ, ব্রেথ আর উচ্চতা এই ৩ টে মানে ইউনিট দিয়ে আমরা কিন্তু পরিমাপ করতে পারি। ঠিক আছে? ৩ টে ডাইমেনশন ফিগার এটা বলতে হবে ওই জন্য। ঠিক আছে? বোঝা গেল? তাহলে ডাইমেনশন বুঝতে পারলে কোনটা কোন ডাইমেনশনের জিনিস। আমরা যদি বিন্দু থাকে পয়েন্ট, সেটা হচ্ছে 0 ডাইমেনশন, মানে ওর কোনো ডাইমেনশন নেই। তারপর যদি রেখা থাকে বা লাইন থাকে, তাহলে আমরা বলব সেটা 1 ডাইমেনশন ফিগার। এগুলো পরীক্ষা অতটা আসবে না, বাট কনসেপ্টের জন্য তোমাদের এই জিনিসগুলো একটু বোঝা দরকার। আর 2D থাকলে আমরা যেটা আজকের ক্লাসে পুরোপুরি করছি সেটা এই 2D ফিগার সম্পর্কে আমরা জানবো। এবং আর কি এটা হচ্ছে 3D ফিগার, মানে আমরা আগের ক্লাসে করেছিলাম সেটা হচ্ছে 3 ডাইমেনশন ফিগার। বোঝা গেল? তাহলে ফার্স্ট আমাদের যে পয়েন্টটা ছিল কনসেপ্ট অফ ডাইমেনশন, এটা ক্লিয়ার হলো। এবার আমাদের নেক্সট আসছে এই 2D ফিগারের মধ্যে দুটো জিনিস হয়। একটা হচ্ছে পরিসীমা, আর একটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে কনসেপ্ট অফ পেরিমিটার বা পরিসীমা। এবার হচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ, আমি এখানেই বললাম যে 2D ফিগারের মধ্যে কি থাকবে? ত্রিভুজ থাকবে, চতুর্ভুজ থাকবে, বৃত্ত থাকবে। তো আমি ওই ৩ টে ফিগার নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। পেরিমিটার বা পরিসীমা কাকে বলে? এখানে বাংলায় লেখা আছে দেখো, পেরিমিটার বা পরিসীমা হলো কোনো বন্ধ আকৃতির চারপাশের মোট দৈর্ঘ্য। বন্ধ আকৃতি মানে ক্লোজড ফিগার, ক্লোজ শেপ। ইট ইজ এ টোটাল ডিসটেন্স অ্যারাউন্ড দ্য বাউন্ডারি অফ এ ক্লোজড শেপ। ঠিক আছে? মানে বলতে চাইছে কি, পেরিমিটার হলো সেই দূরত্ব, ডিসটেন্স মানে দূরত্ব, যেটা কি, যেটা হচ্ছে বন্ধ বা কি আছে, বন্ধ আকৃতির বা ক্লোজ শেপ। একটা ক্লোজ শেপ থাকবে, তার বাউন্ডারি টোটাল যে লেন্থ বা ডিসটেন্স হবে সেটাকে আমরা বলবো পেরিমিটার। তাহলে এখানে যদি তুমি লক্ষ্য করো, এটা হচ্ছে চতুর্ভুজ, 4টে বাহু আছে। তাহলে যদি এটাকে আমি নামকরণ দিই এ, বি, সি, ডি, তাহলে এখানে পেরিমিটারটা কি হবে? পেরিমিটার হবে এ বি এর দৈর্ঘ্য প্লাস বিসি এর দৈর্ঘ্য প্লাস সিডি এর দৈর্ঘ্য প্লাস ডি এর দৈর্ঘ্য। অর্থাৎ পুরোপুরি 4টে বাহুর যোগফলটাই হচ্ছে ওর পেরিমিটার, বা বাংলা আমরা বলবো পরিসীমা। একইভাবে ত্রিভুজটার নামকরণ যদি আমি দিয়ে দিই এ বি সি, তাহলে এর ক্ষেত্রে পরিসীমা মানে পরিমিটার, সরি সরি পরিসীমা কত হবে? তাহলে এর ক্ষেত্রে পরিসীমাটা কত হবে? এটা হবে এ বি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে? একইভাবে এটা বৃত্ত, বৃত্তের ওরকম নামকরণ দেওয়া যায় না। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা লাস্টে পড়বো এই পুরোপুরি এই যে বাউন্ডারি, যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করছি, এই বাউন্ডারির দৈর্ঘ্য কত হয়? এটা হয়ে যায় 2 পাই আর, এবং এটাকে আমরা বলি পেরিমিটার বা পরিসীমা। ঠিক আছে? বা এটাকে সারকামফারেন্স বলে, যেটাকে পরিধি বলি আমরা। যেহেতু সার্কেল চলে আসছে, সেখানে আমরা সারকামফারেন্স বলি, যেটা আমি বৃত্ত যখন করাবো সেখানে বলবো। জাস্ট জেনে রাখো যে পেরিমিটার জিনিসটা কি, যে বাউন্ডারি যে থাকে তার টোটাল লেন্থ। ঠিক আছে? এখানে বলেছি দেখো, এটা উদাহরণ দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, মানে এগুলো যদি প্রত্যেকটা 4 সেন্টিমিটার হয়, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, তাহলে তার পেরিমিটার কত হবে? 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4 মানে 16 সেন্টিমিটার। কি করে আসছে? এই প্রত্যেকটা 4 যোগ করছি আমরা। ঠিক আছে? তো সেভাবে আমি পেরিমিটার মানে কি দেখলাম, বাউন্ডারি যে আছে তার 4টে বাহুর যোগফল বা পুরোপুরি বাউন্ডারির যোগফল। এবার আসছে আমরা এরিয়া বা ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি জিনিস? এরিয়া ইজ দ্য অ্যামাউন্ট অফ সারফেস কভারড বাই এ ক্লোজড কার্ভ। অর্থাৎ ক্লোজড যে শেপ ছিল আমার, তার মধ্যে যে অ্যামাউন্ট অফ সারফেস রয়েছে, যেটা এখানে আমি রেড কালার দিয়ে মার্ক করেছি, এখানে ইয়েলো কালার দিয়ে মার্ক করা আছে, আর এখানে কিন্তু গ্রিন কালার দিয়ে মার্ক করা আছে। মানে এই যে শেপটা ছিল, এখানেও সেম দেখো, এখানে শুধুমাত্র বাউন্ডারি যোগফল যখন আমরা ডিসটেন্সে করছি তখন এটা পেরিমিটার আসবে বা পরিসীমা। যখন আমরা এর ভেতরে কতটা পরিমাণ সারফেস রয়েছে, মানে কত পরিমাণ জায়গা রয়েছে, ঠিক আছে, এই দেখো ভেতরের মোট স্থান বা জায়গা, একটি বন্ধ আকৃতির সে যে কত পরিমাণ জায়গা আছে সেটাকে আমরা বলবো ক্ষেত্রফল বা এরিয়া। ঠিক আছে? তাহলে এর বিভিন্ন ফর্মুলা হয়, সেটা আমি পরে আসছি ফর্মুলা। জাস্ট এখানে জেনে রাখো এরিয়া কি জিনিস আর পেরিমিটার কি জিনিস। পেরিমিটার মানে আমি লিখে লিখে দিচ্ছি যে পেরিমিটার এটা হচ্ছে লেন্থ অফ দ্য
টোটাল বাউন্ডারি। আর এরিয়া মানে কি? এরিয়া হচ্ছে অ্যামাউন্ট অফ সারফেস কভার্ড বাই এ ক্লোজ সেট। বোঝা গেল? তাহলে এখানে এটা হচ্ছে এই লাল অংশ যেটা মার্ক করা আছে সেটা কি? সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা ইয়েলো মার্ক যেটা করা আছে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর গ্রিন মার্ক যেটা করা আছে সেটা হচ্ছে অ্যা বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? বোঝা গেল? এবার ফর্মুলা কি সেটা আমি পরে আসছি। জাস্ট জেনে রাখো যে এভাবে জিনিসগুলোকে মাপ বা পরিমাপ করা হয়। এবার আমরা আসছি কি? ক্লাসিফিকেশন অফ ফিগার। অর্থাৎ মেনসুরেশন 2D তে কত টাইপের ফিগার হয় সেটা আমরা এখন এই টাইপে করব। ঠিক আছে? তাহলে আমি একবার প্রথম থেকে দেখিনি আমরা কোন দুটো জিনিস শেষ করলাম। আমরা ১, ২, ৩ এই ৩ টে পয়েন্ট শেষ করলাম। ঠিক আছে? এবার টোটাল আমরা ক্লাসিফিকেশন দেখব এবং প্রত্যেকটা টাইপের ফিগারের মধ্যে ফর্মুলা আমরা দেখব। ঠিক আছে? তাহলে প্রথম ৩ টে বেসিক একদম বেসিক লেভেলের যে কনসেপ্ট সেটা I গেস তোমাদের ক্লিয়ার হলো। যে ডাইমেনশন কি জিনিস, পরিসীমা কি জিনিস আর ক্ষেত্রফল কি জিনিস। ঠিক আছে? এবার আমরা আসছি ক্লাসিফিকেশন অফ ফিগার। দেখো আমরা আগের ক্লাসেও করেছিলাম যে মেনসুরেশন 3D তে কি হয়। তো আজকে 2D তে আমি বলব। এখানে মূলত ৪ টে টাইপের তোমাদের এটাতে কিন্তু তুমি অবশ্যই খাতায় লিখবে। ঠিক আছে? এখানে ৪ টে টাইপের তোমাদের ফিগার হয়। ১ম এর ফিগারটা কি? ট্রায়াঙ্গেল বা বাংলায় আমরা বলি এটাকে ত্রিভুজ। একটু লিখে নেবে। তোমরা সবাই এখানে লিখবে কিন্তু খাতায়। তারপরে থাকবে কি? কোয়াড্রিল্যাটারাল বা বাংলায় এটাকে বলা হয় চতুর্ভুজ। ঠিক আছে? ৩ নম্বরে কি থাকে? ৩ নম্বরে থাকে পলিগন। বাংলায় এটা বলা হয় বহুভুজ। আচ্ছা ৪ এ কি থাকে? ৪ এ থাকে সার্কেল বা এটাকে বলা হয় বৃত্ত। তাহলে টোটাল ৪ টে টাইপের ফিগার হয় আমাদের বা আমরা ৪ টে টাইপের জিনিসটাকে ভাগ করতে পারি। ফিগার তো অনেক রকম হয়। জাস্ট আমি বললাম যে আমরা মূলত এই 2D ফিগারে কে ৪ টে আমরা টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে চতুর্ভুজ, একটা হচ্ছে বহুভুজ, একটা হচ্ছে বৃত্ত। এবার হচ্ছে তুমি যদি এখানে লক্ষ্য করো, এই ত্রিভুজ আর চতুর্ভুজ এটাও কিন্তু ওয়ান টাইপ অফ পলিগন। অর্থাৎ এটা কিন্তু পলিগনেরও ডেফিনিশন বা তুমি এক্সাম্পল বলতে পারো। ডেফিনিশন না মানে এক্সাম্পল সরি। এবার হচ্ছে ত্রিভুজ আর চতুর্ভুজকে আলাদা করে কেন করছি? কারণ হচ্ছে এইখান থেকে মেক্সিমাম তোমাদের কোয়েশ্চেন আসে এবং এর মধ্যে থেকেই তোমাদের কনসেপ্ট গুলো বেশি মুখস্থ করতে হয়। আর পলিগন কি? পলিগন হচ্ছে ইন জেনারেল ৪ টে বাহুর থেকে বেশি যখন বাহু হয়ে যাবে এখানে লিখতে পারো পলিগন n = 5 যখন হবে সেটা আমি আলাদা করে ক্যাটেগরিতে রেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি পলিগন এই ত্রিভুজ থেকেই শুরু হয়ে যাচ্ছে পলিগন। ঠিক আছে? মানে এটাও কিন্তু একটা পলিগন যেখানে n বা সাইড কত? সাইড হচ্ছে ৩ বাহু দ্বারা বিশিষ্ট একটা ক্লোজড কার্ভ। এটা হচ্ছে n এর বাহু কত? এখানে n এর ভ্যালু হচ্ছে ৪ আর এখানে n > 5। ঠিক আছে? আমি আবারও বলছি এগুলোও কিন্তু পলিগন। ঠিক আছে? আর সার্কেলটা পলিগন নয়। ঠিক আছে? এটা পরে আসছি ডেফিনিশন গুলো। জাস্ট আমি এখানে বলছি যে আমাদের এই ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল এগুলো কিন্তু ওয়ান টাইপ অফ পলিগন। কিন্তু আমি ফর্মুলা যেহেতু আমাদের আলাদা করে মুখস্থ করতে হয়, ওই জন্য আমি জিনিসগুলোকে ৪ টে ক্যাটেগরিতে ভাগ করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? এবার হচ্ছে এখানে ট্রায়াঙ্গেল তো বিভিন্ন ভাগ-টাগ থাকে সেগুলো আমরা কিন্তু জ্যামিতি বা জিওমেট্রি চ্যাপ্টারে করব। কিন্তু এখানে আমাদের যেই ফিগার গুলো মূলত পড়তে হয় সেগুলোকে আমি আলাদা করে লিখছি। অর্থাৎ এখানে ট্রায়াঙ্গেলের মধ্যে ৪ টে টাইপের ট্রায়াঙ্গেল আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে ১ম হচ্ছে ইকুইল্যাটারাল বা আলাদা করে করছি দেখো। ১ম এ থাকবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বাংলায় এটা বলা কি? বাংলায় একে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তারপরে ২ এর দিকে কি হয়? ২ এর দিকে আমাদের হবে হচ্ছে ২ এর দিকে থাকবে আমাদের আইসোসেলস ট্রায়াঙ্গেল। বাংলায় এটাকে বলা হয় কি? বাংলায় বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এই ফিগার গুলো তোমাদের পড়তে হবে এবং এদের ফর্মুলা গুলো মুখস্থ হবে। ঠিক ঠিক আছে? ৩ এর দিকে কি হবে? ৩ এর দিকে আমাদের হচ্ছে আর ৪ এর দিকে আছে। ৪ টে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ভাগ হয় সেটা আমি পরে আসছি। ভাগগুলোও বলেছি। মানে পরে যে থিওরি আছে সেখানে আমি বলছি। জাস্ট মূলত এই ক্লাসিফিকেশন বা ফিগার গুলো এক জায়গায় তোমাদের যদি থাকে বুঝতে পারবে যে কোন টাইপের ফিগার আমাদের পড়তে হবে। আচ্ছা ৩ এ থাকবে এটা হচ্ছে স্কেলেন্স SCALENC একটু দেখে নেবে। একটু মানে স্পেলিংটা একটু চেক করে নেবে। বাংলাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর ৪ এ লাস্ট আমাদের পড়তে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ।
ঠিক আছে? এই ৪ টে টাইপের ট্রায়াঙ্গেল তোমাদের পড়তে হবে। এবার এই যে প্রথম ৩ টে দেখছো এগুলো কিন্তু বাহু বেসিসে ত্রিভুজকে ভাগ করা হয়। অর্থাৎ ত্রিভুজের বাহুর উপর ডিপেন্ড করে আমরা ত্রিভুজকে ৩ ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে আইসোসেলস ট্রায়াঙ্গেল এবং হচ্ছে স্কেলেন্স ট্রায়াঙ্গেল। মানে যেখানে বাহুর দৈর্ঘ্য ম্যাটার করবে। মানে ৩ টে বাহু সমান হলে ইকুইলেটারাল, ২ টো বাহু সমান হলে সমাদ্বিবাহু আর ৩ টে বাহু অসমান হলে সেটা বিষমবাহু। আর কোণের উপর ভিত্তি করেও ৩ ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা ভাগ হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা হচ্ছে সূক্ষ্মকোণী বা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তারপর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে? মানে ৩ টে টাইপের আলাদা করে হয়। তো এখানে আমাদের আ বাহু বেসিসে ৩ টের ফর্মুলা মুখস্থ করতে হবে আর কোণ বেসিসে একটা ফর্মুলা মুখস্থ হবে যেটা শুধুমাত্র এখানে আছে। ঠিক আছে? এবার পরে আসছি আর বিভিন্ন কি ফর্মুলা আছে। জাস্ট এখানে মনে রাখো ত্রিভুজের মধ্যে তোমাদের এই ৪ টে টাইপের ত্রিভুজের ফর্মুলা পড়তে হবে। বোঝা গেল? এবার আমি আসছি চতুর্ভুজে। চতুর্ভুজে তোমার ১ম যে থাকবে একে দাগে সেটা থাকবে কি? সেটা থাকবে হচ্ছে রেক্টাঙ্গেল। চতুর্ভুজের মানে ১ম এ থাকবে রেক্টাঙ্গেল বা এটাকে বলা হয় আয়তক্ষেত্র। ২ এর দাগে কি থাকবে? ২ এর দাগে থাকবে হচ্ছে স্কোয়ার। ২, ৩, ৪, ৫, ৬ এই ৬ টা টাইপের মোটামুটি পড়তে হয় তোমাদের। ঠিক আছে? এখানে ৪ টে এখানে ৬ টা। তাহলে ২ এ থাকবে এখানে স্কোয়ার, বাংলায় বলা হচ্ছে বর্গক্ষেত্র। ৩ এ থাকবে কি? ৩ এ থাকবে আমাদের হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামকে আমরা বলি হচ্ছে সামান্তরিক। ৪ এ থাকবে হচ্ছে রম্বাস। বাংলায় এটাকে রম্বসই বলে। ৫ এ থাকবে কি? ৫ এ থাকবে ট্রাপিজিয়াম। বাংলায় ট্রাপিজিয়ামই বলে। ৬ কি? ৬ হচ্ছে কাইট বা এটাকে তোমরা বলতে পারো স্পেশাল টাইপ অফ রম্বস বলতে পারো বা এটাকে কি বলা যায়? ঘুরিয়ে আমি লিখে দিচ্ছি জাস্ট কাইট মানে ঘুড়ি। ঘুড়িরও কিছু তোমাদের অঙ্ক চলে আসে। ঠিক আছে? তো এই চলে গেল তোমাদের ৬ টা টাইপের ফিগার পড়তে হবে চতুর্ভুজের মধ্যে। বোঝা গেল? এবার পলিগনের মধ্যে আমি এটাকে একটু সাইড করে লিখছি। পলিগনটা একটু এখানে ছিল হচ্ছে পলিগন। পলিগনের মধ্যে জেনারেলি তোমাদের এক্সাম্পল দেখতে হবে আর এই দেখতে হবে। কি বলে? ফর্মুলাগুলো দেখতে হবে। ঠিক আছে? এখানে তবুও তোমাদের কি পলিগন থাকে আমি একবার লিখে দিচ্ছি। এখানে থাকবে পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, ৮ এর জায়গায় থাকবে অক্টাগন। এই ৪ টে পড়লে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? মানে পেন্টাগন মানে n = 5 ৫ টা বাহু দ্বারা একটা পলিগন হবে ক্লোজড কার্ভ। আর এখানে n = ৬ হলে ৬ বাহু বিশিষ্ট ক্লোজড কার্ভ হলে তোমাদের হেক্সাগন হবে। এটা n = 7 হবে। আর এখানে n = 8 হবে। বোঝা গেল? এখানে পলিগন সবথেকে ইজি চ্যাপ্টার এবং খুব অঙ্ক কিন্তু আসে। আর আমাদের বাকি থাকবে সার্কেল বা বৃত্ত। বৃত্তের মধ্যে কিছুই পড়তে হবে না। বৃত্তের মধ্যে একটু আ অ্যা আর আলাদা একটা জিনিস আছে। সেটা কি? সেখানে এক্সট্রা তোমাদের পড়তে হবে। এখানে লিখে দিচ্ছি। এখানে পড়তে হবে সেমি সার্কেলের ব্যাপারে। আর এখানে পড়তে হবে লেংথ অফ অ্যান আর্ক। আর এখানে পড়তে হবে এরিয়া অফ সেক্টর। আর এখানে পড়তে হবে আরেকটা কি ছিল? উম এরিয়া অফ সার্কুলার পাথ। ঠিক আছে? এই জিনিসগুলো হয়তো অনেকে বুঝতে পারছে না এখন। যখন করাবো তখন বুঝে যাবে। জাস্ট এটা হচ্ছে পুরোপুরি এই চ্যাপ্টারের ওভারভিউ। কি, কি জিনিস পড়বো এবং কতটা কি থাকবে সেটা পুরোপুরি এই ক্লাসিফিকেশনের মধ্যে আমি কিন্তু বলে দিই। এই জিনিসগুলো মুখস্থ করলে মেন্সুরেশন অলমোস্ট এখান থেকে হয়ে যায়। আরো কিছু এন্ডের থাকে সেগুলো কিন্তু অন্য মানে অঙ্কের সাহায্যে বুঝতে হবে তোমাকে। ঠিক আছে? মোটামুটি এই ফর্মুলার উপর ভিত্তি করে মেন্সুরেশন 2 টি দাঁড়িয়ে আছে। বোঝা গেল? এবার চলো আমি উম
নেক্সট যে টপিক শুরু করবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। তাহলে বোঝা গেল এখন আমরা ত্রিভুজে যাচ্ছি, এখান থেকে শুরু করবো এবং আমরা শেষ করবো সার্কেলে শেষ করবো। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের হচ্ছে কি ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে আমি ফার্স্ট কি বললাম, এখানে পরপর আমরা পড়বো 1 2 3 4 চারটে টাইপের ত্রিভুজ পড়বো। প্রথমে ত্রিভুজের মধ্যে দেখে নাও ডেফিনেশন। ত্রিভুজ কাকে বলে? এ ট্রায়াঙ্গেল ইজ এ ক্লোজড প্লেন শেপ উইথ থ্রি সাইডস। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বুঝতে পারছো n ইকুয়াল টু বাহু দৈর্ঘ্য 3 হবে, তাই তো? তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, মানে একটা ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। ঠিক আছে, ক্লোজড হতে হবে কিন্তু। এবং তার কি আছে, তিনটে বাহু আছে, থ্রি সাইডস আছে, থ্রি অ্যাঙ্গেল, তিনটে কোণ থাকবে এবং থ্রি ভার্টিসেস এবং তিনটে শীর্ষবিন্দু থাকবে। এবং আরেকটা ফর্মুলা যেটা তোমাদের জিওমেট্রিতে থাকে, সাম অফ অল ইন্টারিয়র অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 180 ডিগ্রি। মানে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র হয় সেটাকে আমরা ত্রিভুজ বলি, তার প্রত্যেকটার ভেতরে যে কোণগুলো আছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ওদের কিন্তু সাম সবসময় 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব ত্রিভুজের ডায়াগ্রাম, বুঝতে পারছো? এবার দেখো ত্রিভুজের অনেক রকম টাইপ হতে পারে। সেই টাইপগুলো কি কি আছে? টাইপ অফ ট্রায়াঙ্গেল বেসড অন সাইডস, মানে বাহুর উপর ভিত্তি করে যেটা বললাম তিনটি টাইপের হয়। সেটা কি? প্রথম হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ বাংলায় বলে, এবং সেকেন্ড হচ্ছে আইসোসেলস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং তিনে হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। তারপরে হচ্ছে কি, এই তিনটেই হয়। দাঁড়াও এক সেকেন্ড দেখে নিই আমার। আই গেস ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে এই ৩ টে টাইপের বাহু এখানে হয় কিন্তু। মানে বাহু বিশিষ্ট ত্রিভুজের ভাগ। আর প্রথমে বলছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কাকে বলে? যেখানে অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড অল অ্যাঙ্গেলস আর 60 ডিগ্রি। মানে ত্রিভুজের ৩ টে বাহু, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এখানে যদি এটা যদি এ বাহু হয় তাহলে এটাও এ হবে এবং এটাও এ হবে। ৩ টে বাহু সমান হবে এবং প্রত্যেকটা কোণ কিন্তু ৬০ ডিগ্রি করে হবে। সেটাকে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। আইসোসেলসটা কি? যে টু সাইডস আর ইকুয়াল অ্যান্ড টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অর্থাৎ এই দুটো সাইড যেগুলো মার্ক করা আছে, তাহলে এটা যদি এ হয় এটা এ হবে, আর এটা কিন্তু আলাদা একটা বি হবে। ঠিক আছে, তাহলে ভূমি এটা আলাদা থাকবে, অর্থাৎ এই টাইপের যে ত্রিভুজ থাকে সেখানে এটাকে ভূমি বলি, আর এটা ভূমি সংলগ্ন দুটো বাহু সমান হয়। ঠিক আছে, এবং তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে তোমরা পরবর্তীকালে উপপাদ্য থেকে দেখবে জিওমেট্রিতে এই দুটো কোণও সমান হবে। মানে আমি বলতে চাইছি, এটা যদি এক্স ডিগ্রি হয় এটাও সেম এক্স ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 2x। ঠিক আছে, এগুলো যখন আমি জিওমেট্রি করবো সেখানে বলবো ভালো করে, জাস্ট এখানে প্রপার্টিস গুলো জেনে রাখো। এবং স্কেলেন ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে? স্কেলেন ট্রায়াঙ্গেল সেগুলো সেগুলো হচ্ছে যে তিনটে বাহু মানে আলাদা, মানে এটা যদি এ হয় তাহলে এটা বি হবে, এটা সি হবে, তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা হবে। ঠিক আছে, তো সেগুলোকে আমরা বলবো স্কেলেন ট্রায়াঙ্গেল বা বাংলায় বলে বিষমবাহু ত্রিভুজ, যেখানে অল সাইডস অ্যান্ড অ্যাঙ্গেল আর ডিফারেন্ট, আলাদা। বোঝা গেল? তাহলে বাহুর উপর ভিত্তি করে আমরা ৩ রকম ত্রিভুজ দেখতে পেলাম। একইভাবে কোণের উপর ভিত্তি করে কিন্তু আমরা ৩ টে টাইপের ত্রিভুজ দেখতে পাই। প্রথম হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আমি ছবিটা রাখিনি। যেখানে ৩ টে কোণ কি হচ্ছে? ৩ টে কোণ কিন্তু 90 ডিগ্রি থেকে কম। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ, যেটা আমাকে পড়তে হবে। মানে এখানে ৩ টে টাইপের ত্রিভুজ পড়বো, আর এখানে শুধুমাত্র এই সেকেন্ড টাইপটা পড়বো। ঠিক আছে? কারণ এগুলো পরীক্ষায় বেশি আসে। আর অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা এই অবটিউস অ্যাঙ্গেল অতটা আসে না। তবুও আমি জাস্ট ডেফিনিশন এর জন্য রেখেছি এখানে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার দেখো ৩ টে কোণ কিন্তু ৯০ ডিগ্রি থেকে কম। তাহলে এটা হচ্ছে আমাদের ৯০ ডিগ্রি, তার থেকে কম এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল। আর যেগুলো মানে সেই মানে ত্রিভুজ যার একটা কোণ এক্সাক্টলি 90 ডিগ্রি হয়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। দেখো এখানে ছবিটা রেখেছি, শুধুমাত্র এই একটা কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। ঠিক আছে? এবং এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়ালা কোণের কিছু একটা বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য কি? যে এটাকে ভূমি বলি, এটাকে হাইট বলি, আর এটাকে হাইপোটেনাস বলি। আর ঠিক উল্টোভাবে তুমি এটাকে বেস ধরতে পারো, তাহলে এটা বেস ধরলে এটা হয়ে যাবে কিন্তু হাইট, তখন এটা হাইপোটেনাস থাকবে। মানে হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটো বাহুকে আমরা হাইট বা বেস ধরতে পারি, এবং সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা অতিভুজ, বাংলায় এটাকে বলা হয় অতিভুজ, ইংলিশে বলা হচ্ছে হাইপোটেনাস। ঠিক আছে? আচ্ছা, এখানে পিথাগোরাসের একটা উপপাদ্য, সেটা আমি পরে আসছি। তার আগে দেখে নাও যে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কি? স্থূলকোণী ত্রিভুজ। যে কি একটা অ্যাঙ্গেল হচ্ছে কি ৯০ ডিগ্রি থেকে বেশি, তাহলে অ্যাঙ্গেল মানে ছবিটা কি করে হবে? এটা, এটা দেখো ৯০ ডিগ্রি থেকে বেশি, আর এটাকে যদি যোগ করে দাও এটা হয়ে যাবে আমাদের কি? এটা হয়ে যাবে স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে ৩ টে ত্রিভুজ বুঝতে পারলে এটা কার উপর ভিত্তি করে? এটা কিন্তু অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে। ঠিক আছে? তাহলে টোটাল ত্রিভুজকে ৬ ভাগে ভাগ করা যায়। বাহু বেসিসে ৩ ভাগে ভাগ করা যায় এবং কোণ বেসিসে বাকি ৩ ভাগে ভাগ করা যায়। এখান থেকে আমরা পড়তে হবে কি? আমাদের 2D যে ফর্মুলা গুলো আছে সেখানে শুধুমাত্র এখানে ৩ টে ফর্মুলা পড়তে হবে। আর এখানে ২ টো সরি, একটা ফর্মুলা। টোটাল আমরা ৪ টে টাইপের ট্রায়াঙ্গেল এর মধ্যে ফর্মুলা গুলো দেখব। ফার্স্ট হচ্ছে কি? পরিসীমা। তাহলে পরিসীমা আমি একটু আগে বললাম, আমাদের ত্রিভুজের পরিসীমাগুলো কি হয়? পরিসীমা মানে হচ্ছে লেংথ অফ অল সাইডস, সেটাকে আমরা বলবো হচ্ছে পেরিমিটার বা পরিসীমা। ঠিক আছে? তাহলে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়। বিষম বাহুর ক্ষেত্রে ভূমি সংলগ্ন দুটো বাহু সমান হয়, আর এটা আলাদা হয়।
আর এটা হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল, এখানে কিন্তু 3টে বাহুই আলাদা হয়। ঠিক আছে? এবার আমি প্রথমে এবার আমাদের ক্ষেত্রফল। প্রথমে পেরিমিটার হয়ে গেল, তারপর হচ্ছে ক্ষেত্রফল। দেখো এখানে পরপর আমি ফর্মুলাগুলো এখান থেকে করাবো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হয় জিনিসগুলো। পেরিমিটার তাহলে কি বলবো, 3টে বাহু যোগফল করলেই পেরিমিটার চলে আসবে। ঠিক আছে? এবার ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল প্রত্যেকের জন্য আলাদা হয়, মানে আমি বলতে চাইছি আচ্ছা, ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা ফর্মুলা তোমাদের আছে, সেটা আমি ইন জেনারেল ফর্মুলা বলছি, যেটা সমস্ত ত্রিভুজের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা হচ্ছে ত্রিভুজের এরিয়ার ক্ষেত্রফল। এবার ব্যাপারটা হচ্ছে বেস কাকে বলবো, হাইট কাকে বলবো, এটা কিন্তু যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য। মানে হচ্ছে ধরো এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এবং এর যদি নামকরণ করি, ধরো এ বি সি, এই ত্রিভুজের যদি বিসি কে আমরা ভূমি ধরি, ধরো এটাকে ভূমি ধরলাম বেস, তাই তো, তাহলে এই ভূমির উপর অপোজিট যে তার শীর্ষবিন্দু আছে সেখান থেকে যদি লম্ব টানি, সেটাকে আমরা হাইট বলবো, এইচ। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। ঠিক আছে? বা আমি এটাকে যদি নামকরণ দিই এডি, তাহলে এখানে এটা হবে এডি। একইভাবে যদি তুমি এসি কে বা ভূমি ধরো, তাহলে কি হবে, তাহলে বি থেকে একটা যদি লম্ব টানো, সেক্ষেত্রে ত্রিভুজের ফর্মুলা কিন্তু সেম হবে, মানে এরিয়ার ফর্মুলা সেম হবে। যেটা হাফ ইন্টু সি যখন বেস হবে তখন কিন্তু বি, এটাকে ই নামকরণ দিই, তাহলে এটা কিন্তু বিই হয়ে যাবে তার হাইট। একইভাবে হাফ ইন্টু যখন তুমি এ বি কে ভূমি ধরবে, তাহলে তার উচ্চতা কত হবে, তখন সি বিন্দুতে তোমাকে একটা লম্ব টানতে হবে, সেটা কিন্তু এখানে ধরো এফ বিন্দুতে মিলিত করলো। তাহলে আলটিমেটলি তোমাদের ক্ষেত্রফল কত হবে, সেটা কিন্তু হাফ ইন্টু এ বি কে ভূমি ধরলে তখন কিন্তু সি এফ উচ্চতা হয়ে যাবে। এই 3টে ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু সেম আসবে। তাহলে আমাদের একটা ক্ষেত্রফলের ফর্মুলা আছে, ইন জেনারেল ফর্মুলা থাকে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একইভাবে এখানেও সেম, তুমি এখানে লম্ব টানলে তখন এটাকে বেস ধরতে হবে। একইভাবে এখানে যদি এটাকে লম্ব টানো, তাহলে তখন এটাকে বেস ধরতে হবে। ঠিক আছে? এখানে সমস্ত রকম আহ, ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এবার কিছু কিছু জায়গায় আমরা ক্ষেত্রফল একটা ফর্মুলা দিয়ে বের করি, যেটাকে আমরা বলি হেরনস ফর্মুলা। সেটা কখন, সেটা হচ্ছে দেখো যখন তোমাদের এই উচ্চতা দেওয়া থাকবে অঙ্কে বিভিন্ন জায়গায়, বা একটা বাহু দৈর্ঘ্য দেবে আর উচ্চতা দিয়ে দিবে, তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করবো। আচ্ছা, এটা কখন দেবে, যখন ওয়েন, এই ফর্মুলা কখন ইউজ করবো, ওয়েন বেস বা ওয়ান সাইড ইজ গিভেন অ্যান্ড করেসপন্ডিং হাইট ইজ গিভেন। মানে যখন একটা বাহু দেওয়া থাকবে, মানে দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর যখন ওই বাহুর উপর উচ্চতা মানে কি বলবো ডেটা দেওয়া থাকবে, তখন কিন্তু এই ফর্মুলা আমরা ইউজ করব। কিন্তু অনেক সময় এগুলো কিছু দেওয়া থাকবে না। তখন কি দেওয়া থাকবে, তখন একটা ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে এটা এই ফর্মুলা কখন ইউজ করবো, হোয়েন অল সাইডস আর গিভেন। যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, যদি 3টে বাহু দৈর্ঘ্য তোমাদের দেওয়া থাকে, তখন কিন্তু আমরা এই ফর্মুলা, এটা কিন্তু সব মানে ত্রিভুজের জন্য প্রযোজ্য। তখন আমরা ফর্মুলা যেটা ইউজ করবো, এরিয়ার ফর্মুলা, সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু, এটা ত্রিভুজের সাইন, এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ওয়ার এস হচ্ছে কি, এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু, আর এটাকে আমরা বলি কিন্তু সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মানে এস কে বলা হয়, বা আমি এখানে বাংলা লিখতে পারি এস ইকুয়াল টু হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কেন বললাম, কারণ আমরা জানি ত্রিভুজের যদি 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এ বি সি, তাহলে আমরা বলবো যে পরিসীমা কত হবে, পেরিমিটার বা পরিসীমা কি হয়, সেটা হচ্ছে 3টে বাহুর যোগফল। এবং এটাকে যদি বাই টু করে দিই, তখন এটা হয়ে যাবে সেমি পেরিমিটার, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। তাহলে তখন এস হয়ে যাবে কিন্তু এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে আরেকবার আমি ফর্মুলা লিখে দিচ্ছি, হেরনস ফর্মুলা, একেই হেরনস ফর্মুলা বলা হয়। তাহলে আরেকবার আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা সমান কি হয়, রুট আন্ডার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। দেখো এবিসি দেওয়া থাকলে তুমি এসও পেয়ে যেতে মানে পাবে, আর বাকি এবিসি থাকলো, তাহলে পুরোপুরি এই এরিয়া পেয়ে যাবে। তাহলে এটা কখন, হোয়েন, আর একবার আমি লিখে দিচ্ছি, হোয়েন অল সাইডস আর গিভেন।
যখন সমস্ত বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের পার্টিকুলার যে মানে আমি ত্রিভুজগুলো বলছিলাম তার ফর্মুলা এখানে চলে আসছে এবার। তো প্রথম হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। এবার আমি এখানে তোমাদের ডিরেক্ট ফর্মুলা বলার চেষ্টা করছি। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের মানে প্রত্যেকটা এর জন্য আমরা কি করব? প্রথমে আমরা বের করব পেরিমিটার, বাংলায় পরিসীমা বলে। তারপর আমরা এরিয়া বের করব বা ক্ষেত্রফল। তাহলে প্রথমে দেখো পেরিমিটার। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা a ধরতে পারি। এটা a, এটা a, এটা a যদি ধরি, তাহলে অ্যাকচুয়ালি এর পরিসীমা কি হবে? 3a হবে। এবং এটা আমি এটাকে সেমি ধরছি। ঠিক আছে? 3a ইউনিট হবে বা ইউনিট। তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি। পেরিমিটারের ক্ষেত্রে আমরা আগের দিন করেছিলাম, পেরিমিটার ক্ষেত্রে ইউনিট হয় আর এরিয়ার ক্ষেত্রে ইউনিটে স্কোয়ার হয়। ঠিক আছে? মানে বর্গ মিটার বা বর্গ একক হয়ে যায়। বর্গ সেমি হতে পারে, বর্গ মিটার হতে পারে, বর্গ কিলোমিটার হতে পারে। ঠিক আছে? আর পেরিমিটারের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইউনিট হয়, মানে ওয়ান ডাইমেনশন, তো ওই জন্য। যাই হোক, আচ্ছা এবার দেখো এরিয়া বা ক্ষেত্রফলের সময় আমরা কি বলবো? ক্ষেত্রফলের ফর্মুলা হবে √3/4 ইন্টু a স্কোয়ার। এটা হচ্ছে ইউনিটের স্কোয়ার বা স্কোয়ার ইউনিট হয়ে যাবে। ঠিক আছে? এটা ফর্মুলা। তাহলে কি হলো? পেরিমিটার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের পেরিমিটার হচ্ছে 3a, আর এরিয়া হবে কত? √3/4 ইন্টু a স্কোয়ার। এখানে আরেকটা জিনিস, হাইট বা উচ্চতারও একটা ফর্মুলা আছে, এইচ। এটা কি? এটা হচ্ছে উচ্চতা হচ্ছে এই একটা বিন্দু থেকে এই বিন্দুর উপর, আমি আলাদা কালিতে করছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরো এই বিন্দু থেকে এই বিন্দুর উপর লম্ব দূরত্ব, সেটাকে এইচ ধরেছি। এবং এই এইচ এর ফর্মুলা কি হয়? এইচ এর ফর্মুলা আছে, এটা 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা। এটা কি হবে? এইচ ইকুয়াল টু √3/2 ইন্টু এ, যেখানে এ তোমাদের হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি। এখানে এ হচ্ছে লেন্থ অফ ইচ সাইড, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এটা দেওয়া থাকবে। তাহলে সব ফর্মুলা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। পেরিমিটার পেয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে পেরিমিটার পেয়ে যাবে। আর √3/4 ইন্টু a স্কোয়ার করলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। আর যদি উচ্চতা জানতে চাই তখন √3/2 ইন্টু a করলে চলে আসবে। এবার এই √3/2 এ কি করে আসছে এটা চাইলেও প্রমাণ করা যেতে পারে। ঠিক আছে? তাহলে একবার প্রমাণ করে দেখিয়ে দিই। ধরো ধরো এখানে আমি এটাকে প্রুভ করছি। লাগবে না, জাস্ট এখানে দেখো, এখানে এইচ এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা এখানে লক্ষ্য করো, এটা যদি পুরোটা a হয় তাহলে এটা কত হবে? এটা হবে a/2। ঠিক আছে? আর এইখানে এই যে ত্রিভুজটা দেখো, ধরো এ বি সি, এটা ডি ত্রিভুজ। দেখো এখানে ত্রিভুজ এ এ ডি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, যদি পিথাগোরাসের উপপাদ্য লেখা হয়, পিথাগোরাসটা আমি বললাম না, তোমাদের একবার বলে দিই। পিথাগোরাসটা কথা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য হয়। কি হয়? লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। ঠিক আছে? লম্ব মানে এখানে তুমি ধরে নাও, ধরো এটাকে আমি এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, তাহলে এখানে কি কত হবে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা ফর্মুলা হয়। লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এখানে আমি ওই ফর্মুলাটা কাজে লাগাতে পারি। এখানে যদি ওই ফর্মুলাটা কাজে লাগাই, দেখো এটা এইচ হচ্ছে তোমাদের লম্ব, তাহলে এখানে আমি বলতে পারি এইচ স্কোয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে এইটুকু অংশ, এই ত্রিভুজের শুধুমাত্র এইটুকু অংশ, a/2, যে a/2 হোল স্কোয়ার, এটা সমান হয়ে যাবে কিন্তু অতিভুজ। অতিভুজ দেখো এটা, কারণ এটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি, আর তার যেটা অপোজিট দিকে থাকবে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কিন্তু হয়ে যাবে a স্কোয়ার। এবার এখান থেকে তুমি এইচ স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবে a স্কোয়ার মাইনাস a²/4, কারণ a/2 এটা হোল স্কোয়ার দিকে গেলে এটা হবে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে 3a²/4। তাহলে এখান থেকে তুমি যদি এইচ বের করো, এটা চলে আসবে কিন্তু √3/2 ইন্টু এ। তো এই প্রুফ তোমাদের পরীক্ষা লাগবে না, জাস্ট আমি দেখালাম যে এভাবে প্রুফ করা যায়। তোমাদের শুধু মনে রাখতে হবে যে এইচ ইকুয়াল টু √3/2 ইন্টু এ। ঠিক আছে? এখানে এ হচ্ছে কি? এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের কিন্তু সমবাহু ত্রিভুজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছি, নেক্সট আমাদের হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলস ট্রায়াঙ্গেল। এখানে তোমাদের সেম 3টে জিনিস লাগবে। প্রথমে থাকবে পেরিমিটার। পেরিমিটার, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সরি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হয় আর একটা আলাদা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2a প্লাস বি, মানে অ্যাকচুয়ালি a প্লাস বি, তাহলে এটা কিন্তু 2a প্লাস বি হয়ে যাবে, আর এটা ইউনিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, ক্ষেত্রফল বা এরিয়া।
এরিয়া কত হবে? দেখো এরিয়ার জন্য আমরা জানি একটা ফর্মুলা আমাদের আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা বলেছিলাম সব ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এবার হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে দেখতে পাচ্ছ পুরোটা বি ইন্টু উচ্চতা, এবং এই উচ্চতা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো এই উচ্চতা আমি কি করে বের করব? এই উচ্চতা আমি ডিরেক্ট লিখতে পারি এ স্কোয়ার মাইনাস, দেখো একইভাবে এখানে তুমি এই এইচটা কি করে বের করবে? ধরো এটা উচ্চতাকে এইচ দিলাম, তাহলে সেম এখানে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কারণটা কেন বলতো? কারণ হচ্ছে এই যে এটা পুরোটা বি ধরেছি, তাহলে এটা হয়ে যাবে কত? বি বাই 2, এইটুকু অংশটা। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি একটু রুট করে দাও তাহলে এটা কত হবে? এটা হবে কিন্তু 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, কিন্তু এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিভাবে করে বলো তো? এখানে এটাকে অনেক সময় এটাকে 2b ধরে নেয়, 2b ধরলে কিন্তু এটা বি স্কোয়ার চলে আসতো। ঠিক আছে, তো তুমি এভাবে মনে রাখবে যে ওখানে কিন্তু তোমার দুটো এই ফর্মুলা আমি ইউজ করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেখান থেকে আমরা কিন্তু ফর্মুলা বের করে নিতে পারবো। এর কোনো ইউনিভার্সাল ফর্মুলা হয় না। তো ওই জন্য বলছি এই ফর্মুলা মনে রাখবো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখান দিয়ে কিন্তু আমরা এই ফর্মুলাটা পেয়ে যেতে পারবো। ঠিক আছে, সরি এটা 4 হবে, এটা 4b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। বোঝা যেতে পারলো? আচ্ছা, এখানে আর কোনো ফর্মুলা হয় না, পেরিমিটার হয় আর এরিয়া হয়। নেক্সট, এবার আমরা দুবার করে কেন আছে, এবার হচ্ছে স্কেল এন্ড ট্রায়াঙ্গেল। দাঁড়াও তো একটু, পেজ রিপিট হয়ে গেছে, একটু ডিলিট করে দিই। এবার আমরা আসছি 3 নম্বর, যেটা ছিল স্কেল এন্ড ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানেও সেম, এখানে আমাদের এ থাকবে, বি থাকবে, সি থাকবে আলাদা। তাহলে এখানে পেরিমিটার কত হবে? পেরিমিটার হবে সিম্পল 3টে বাহুর যোগফল, এ প্লাস বি প্লাস সি। আর এরিয়া কত হবে? এরিয়া এখানে আমাদের আর কোনো উপায় নাই, এরিয়া কিন্তু আমাদের হেলমস ফর্মুলা দিয়ে বের করতে হবে। কারণ কি? কারণ আমাদের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে উচ্চতা উচ্চতা কিছু দেওয়া নেই, তো ওই জন্য এটাকে আমরা সিম্পল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করবো, যেখানে এস কি? যেখানে এস ইকুয়াল টু হবে সেমি পেরিমিটার এ প্লাস বি প্লাস সি বাই 2, যেটাকে আমরা বলি সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে এখানে এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে। হলো, এবার আমরা আসছি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের সেম আমরা একই ফর্মুলা ইউজ করব, যে এরিয়া কত হবে? এরিয়া হবে যদি এটা এ হয়, আর এটা যদি বি হয়, এটা যদি সি হয়, সেম। প্রথমে আমরা পেরিমিটার বের করছি। পেরিমিটার বা পরিসীমা কত হবে? এটা হবে এ প্লাস বি প্লাস সি। আর যদি এরিয়া বের করতে দেয়, এরিয়া বের করার সময় আমরা বলতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ইন্টু বি। এখানে আরেকটা তোমাদের যেটা কি থাকে, যেটা হচ্ছে তোমাদের আরেকটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেটা সি মানে কি? সি হচ্ছে অতিভুজ, কারণ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে বাংলায় আমরা বলবো যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এই ফর্মুলা এখানে ইউজ হয়। ঠিক আছে, এবার এখান থেকে কিন্তু তোমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিথাগোরান ট্রিপলেট। অর্থাৎ ট্রিপলেট মানে কি? মানে হচ্ছে এবিসির এমন কিছু ভ্যালু আমাদের মুখস্থ করে রাখতে হয়, যেগুলো পরীক্ষায় আমরা ডিরেক্টলি দেখলে বলবো এটা হচ্ছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজের ফর্মুলা। ঠিক আছে, বা সমকোণী ত্রিভুজের একটা ছবি হবে। দেখো এখানে যদি তুমি লক্ষ্য করো, এখানে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলা আমি ইউজ করছি। বা তুমি এখানে আরেকটা লিখতে পারো যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুটো বাহু। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে আরেকটা তুমি জিনিস মানে মুখস্থ করে রাখতে পারো, যে সমকোণ সংলগ্ন দুটো বাহু। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি এটাকে এরিয়া বের করতে পারো। কারণ এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণ সংলগ্ন দুটো বাহু কত হবে? এ ইন্টু বি, আর তার সাথে হাফ গুণ করলে আমি এরিয়া পেয়ে যাবো। ঠিক আছে, এবার আমি যেটা বললাম কিছু তোমাদের ফিক্স ট্রিপলেট মুখস্থ করে রাখতে হবে। ট্রিপলেট মানে কি? তুমি লক্ষ্য করো, যদি সমকোণ, এটা হচ্ছে সমকোণ, এবং এটা যদি 3 হয়,
এটা যদি 4 হয় তাহলে এটা দেখো 5 হয়ে যাবে, মানে আমরা বলতে পারি 3 4 5 এটা কি, এটা হচ্ছে একটা ট্রিপলেট। ঠিক আছে, পিথাগোরিয়ান ট্রিপলেট মানে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে এমন তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা এখানে এভাবে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লিখতে পারি 3 4 5, অর্থাৎ এটা লম্ব, এটা ভূমি, এটা উচ্চতা। একইভাবে আরো কিছু এক্সাম্পল আছে। আচ্ছা একবার ভেরিফাই করে দেখিয়ে দিই, যে আমরা দেখবো 3 স্কোয়ার আর যদি 4 স্কোয়ার করি সেটা 5 স্কোয়ারের সাথে ইকুয়াল হচ্ছে কিনা সেটা একবার চেক করে দেখে নিই। 3 স্কোয়ার মানে কত, 16, সরি সরি 9, 4 স্কোয়ার মানে কত, 16, তাহলে এই দুটো যোগ করে দেখো 25 মানে 25 হচ্ছে, যেটা হচ্ছে কি 5 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 3 4 5 এরা কি, এরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, মানে এটা হচ্ছে কিন্তু পিথাগোরানের ট্রিপলেট। ঠিক আছে, একইভাবে তোমাদের কিছু ফিক্স মুখস্থ করে রাখতে হয় ট্রিপলেট, সেটা আমি এই লিস্টে দিয়ে দিয়েছি। যেখানে এই যে ফার্স্ট যে তোমাদের কলাম আছে এটা হচ্ছে সবথেকে বেশি পরীক্ষা আসে, তারপর এটা হচ্ছে তার থেকে একটু কম আসে, এটা আরেকটু কম আসে, এটা আরেকটু কম আসে। মানে তুমি এটাকে যদি 4টে স্টার দিয়ে রাখো, মানে এইগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এটাকে তুমি 3টে স্টার দিতে পারো, এটাকে 2টো স্টার, এটাকে 1টা স্টার দিতে পারো। ঠিক আছে, মানে প্রথমে তোমাদের এই ফর্মুলাগুলো পরপর কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। মানে বলতে চাইছি 3 4 5 আমি এক্সাম্পল দিয়ে দেখালাম। একইভাবে যদি তুমি 9 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার করো তাহলে সেটা কিন্তু 41 স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ যদি 9 যদি তোমাদের এটা হয়, এটা যদি 40 হয়, তোমাদের বাই ডিফল্ট অতিভুজ কত হবে, অতিভুজ কিন্তু 41 হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে ধরো 33 56 65, অর্থাৎ তুমি যদি 33 স্কোয়ার তার সাথে 56 স্কোয়ারে যোগ করো তাহলে কিন্তু ওটা 65 এর স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে 33 56 আর 65 হচ্ছে পিথাগোরান ট্রিপলেট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফেমাস তোমাদের কিছু পিথাগোরান ট্রিপলেট রয়েছে, সেগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, 5 12 তো এগুলো খুব মানে ভালোভাবেই তোমাদের পরীক্ষাগুলোতে আসে। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে একটা ফিক্স পিথাগোরান ট্রিপলেটের যদি তুমি সেম সংখ্যা দিয়ে গুণ করো, অর্থাৎ মাল্টিপল বের করো, তাহলে সেগুলো কিন্তু সেম পিথাগোরান ট্রিপলেট হয়। অর্থাৎ তুমি এখানে যদি প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ করো, ধরো এটা ইনটু 2 করলে, বা আমি এখানে লিখছি যদি 3 এর সাথে 2 গুণ করো তাহলে সেম তোমাদের 4 এর সাথে 2 গুণ করতে হবে এবং 5 এর সাথে 2 করতে হবে। তাহলে এটা গুণ করলে কত হবে, তাহলে 3 2 6, 4 2 8 এবং 5 2 10। তুমি এটা চেক করে দেখে নেবে, এগুলো কিন্তু একটা পিথাগোরান ট্রিপলেট হচ্ছে। যদি এখানে তুমি 3 দিয়ে গুণ করো, অর্থাৎ 3 3 9, 4 3 12 এবং 5 3 15, এটা একটা পিথাগোরান ট্রিপলেট হয়ে যাবে। বুঝতে পারছি, মানে তুমি যদি চেক করো এখানে 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে দেখবে এটা 10 স্কোয়ারের সমান আছে। একইভাবে 9 স্কোয়ার আর 12 স্কোয়ার যোগ করলে কিন্তু এটা 15 স্কোয়ারের সাথে সমান হবে। ঠিক আছে, মানে বলতে চাইছি অনেক সময় অনেক বড় বড় সংখ্যা দিয়ে দেয়, সেখান থেকে ওটা ট্রিপলেট বলে আমরা ধরতে পারি না, কিন্তু তুমি যদি ফিক্স একটা মাল্টিপল যদি ওটাকে বাদ দিয়ে দাও তাহলে দেখে নেবে ওগুলো যদি ট্রিপলেটে চলে আসে তাহলে পুরোপুরি ওইটা ট্রিপলেটে থাকবে। মানে বলতে চাইছি ধরো তোমাকে পরীক্ষা দিয়ে দিল যে এই তিনটে 36 48 60 এরকম হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে তুমি কি করবে, তুমি বুঝতে পারবে না প্রথমে, তুমি এটা ভাববে যে বিশ্বব্রহ্মাণ্ড ত্রিভুজ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে 36 আর 48 আর অতিভুজ হবে 60। কি করে পেলাম, যদি তুমি এখানে প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করলে দেখো এটা কত হবে, এটা 12 দিয়ে ভাগ করলে এটা আসবে 3, এখানে আসবে 4, এটা আসবে 5। তাহলে দেখো 3 4 5 আমরা জানি হচ্ছে ট্রিপলেট। তাহলে আমরা বলতে পারি তার যদি 12 গুণ করেছি তাহলে 36 48 আর 60 একটা ট্রিপলেট হয়ে যাবে। বুঝতে পারছি, জাস্ট এটা এক্সাম্পল সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম যে অনেক সময় এই পিথাগোরান ট্রিপলেট বা মানে অনেক সময় এই যে বাহুগুলো দেওয়া থাকে তার কিছু মাল্টিপল তোমাদের কিন্তু এই যে সমকোণী ত্রিভুজ হিসেবে দেওয়া থাকবে, সেটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে, আর এই ধরো অনেক সময় তুমি ধরতে পারলে না, কিন্তু পরীক্ষায় কিন্তু তুমি ওই ফর্মুলা বসিয়ে কিন্তু মানে হেরনস ফর্মুলা দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারো, কিন্তু ওটা অনেকটা লেন্দি হয়ে যায়। ঠিক আছে, তুমি যদি ধরতে পেরে যাও যে এটা সমকোণী ত্রিভুজ আছে তাহলে কিন্তু অনেকটা তোমার পরিশ্রম কমে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট আমরা যাব চতুর্ভুজ। তো এতক্ষণে কিন্তু আমরা কমপ্লিট করলাম পুরোপুরি ত্রিভুজ পার্টটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই বলবে, আমরা কিন্তু তোমাদের পরবর্তীকালে কমেন্ট সেকশনে কিন্তু ডাউট ক্লিয়ার করে দেবো। তাহলে এখানে আমাদের কমপ্লিট হলো ত্রিভুজ, যেখানে আমরা পুরো 4টে পার্টে জিনিসটাকে শেষ করলাম, বা 4টে টাইপের ত্রিভুজ আমরা দেখলাম এবং ওর ফর্মুলাগুলো দেখলাম। তাহলে এখানে লক্ষ্য করো আমরা কত দূর অবধি করলাম, আমরা কিন্তু ত্রিভুজ অবধি করলাম, 5 নম্বর পয়েন্ট অবধি হয়ে গেল। এবার আমরা বাকি 3টে করলে কিন্তু আমাদের পুরোপুরি মেনসুরেশন যে 2D এই চ্যাপ্টারটা শেষ হবে। এখন আমরা করবো হচ্ছে চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল, ইংলিশে বলা হয় কোয়াড্রিলেটারাল। ঠিক আছে, দেখো ডেফিনেশন কি বলছে, এ কোয়াড্রিলেটারাল ইজ এ ক্লোজড প্লেন উইথ ফিগার্স উইথ 4 সাইডস, অর্থাৎ 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। এবং কি, যার 4টি বাহু রয়েছে, 4টি কোণ রয়েছে, 4টি শীর্ষবিন্দু আছে এবং প্রত্যেকটি সরি ভেতরে 4টি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। মানে বলতে চাইছি দেখো এখানে সব 4টে বাহু আছে, এটা 1 2 3 4, 4টে বাহু আছে। এখানে দেখো 1 2 3 4, এখানে 1 2 3 4, মানে সব জায়গায় কিন্তু বাহুর সংখ্যা কিন্তু দেখো 4খানা রয়েছে।
ঠিক আছে? এবং 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কিন্তু চতুর্ভুজ। বোঝা গেল? n = 4 হলে আমাদের চতুর্ভুজ হবে। এবার এখানে কিন্তু এর কতগুলো ভাগ রয়েছে, অর্থাৎ এর কতগুলো টাইপ রয়েছে। প্রথমে আমরা দেখে নিই যে প্রত্যেকটা টাইপের যে চতুর্ভুজ আছে সেগুলোর কি প্রপার্টিজ রয়েছে। প্রথমে আছে প্যারালেলোগ্রাম বা সমান্তরিক। ঠিক আছে? দেখো বলেছে কি অপোজিট সাইডস আর ইকুয়াল, যেটা সামান্তরিক, এখানে আমি দেখো এটা হচ্ছে আমাদের সামান্তরিক। আমি ভেতরে লিখে দিচ্ছি। এটাকে বলা হয় সামান্তরিক। এটাকে বলা হয় আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। এটাকে বলা হয় বর্গক্ষেত্র বা স্কোয়ার। এটাকে বলা হয় রম্বস। এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। এটা হচ্ছে আমাদের ঘুড়ি বা কাইট। ঠিক আছে? তো প্রথমে আমরা এই 5টা টাইপ দেখে নিই যে কি, কি হয়। প্রথমে হচ্ছে দেখো প্রথমে হচ্ছে প্যারালেলোগ্রাম বা এর বাংলা হচ্ছে সামান্তরিক। বলেছে অপোজিট সাইডস আর ইকুয়াল, অর্থাৎ এটা যদি এ হয় এটাও এ হবে, এটা যদি বি হয় এটাও বি হবে। মানে অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দেখো এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে আর এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। ঠিক আছে? এবং রম্বসের ক্ষেত্রে কি হয়, অপোজিট সাইডস আর প্যারালাল, মানে অপোজিট সাইডস আর প্যারালাল, এবং আচ্ছা এখানে কিন্তু ইকুয়াল অ্যান্ড প্যারালাল ছিল, এবং অল সাইডস আর ইকুয়াল, মানে এখানে কিন্তু 4টে বাহু সমান হবে, অর্থাৎ এটা এ হলে এটা এ, এবার এটা এ, এবার এটা এ, 4টে বাহু সমান হবে আর প্যারালাল হবে। রেক্ট্যাঙ্গেলে কি হচ্ছে, অপোজিট সাইডস আর প্যারালাল ইকুয়াল অ্যান্ড ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। দেখো এটা সামান্তরিক আর এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এখানে প্রত্যেকটা কোণ মানে কি বলেছে, এখানে 90 ডিগ্রি হবে না। যদি সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা কিন্তু রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে? এর ইন ডেপথ প্রপার্টি আমি একটু পরে বলছি, জাস্ট এখানে দেখে নাও কি কি ডেফিনেশন। অপোজিট সাইডস আর প্যারালাল, মানে প্রত্যেকটা সাইড প্যারালাল হবে, এবং অল সাইডস আর ইকুয়াল, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এ হবে। ঠিক আছে? এবং ইচ অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, মানে দেখো এই রম্বসের ফার্দার মডিফিকেশন করলে এটা চলে আসবে, সামান্তরিকের ফার্দার একটু মডিফিকেশন করলে এটা আসবে। কি করে আসবে, যদি প্রত্যেকটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সামান্তরিকটাই রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে বা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, আর রম্বসটাই কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। তাই কি বলছে, এক্স্যাক্টলি টু পেয়ার্স অফ কনজিকিউটিভ সাইডস আর ইকুয়াল, মানে যদি এটা আলাদা কালিতে করছি, রাইটস এর ক্ষেত্রে কি হয়, পরপর কনজিকিউটিভ দুটো সাইড ইকুয়াল, মানে এই দুটো সাইড ইকুয়াল হবে আর এই দুটো সাইড ইকুয়াল হবে। ঠিক আছে? এটা আমি পরবর্তীকালে ভালো করে বলছি, জাস্ট দেখে রাখো ডেফিনেশন গুলো। ট্রাপিজয়েড কি বলছে, অনলি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, শুধুমাত্র এই দুটো সাইড আর প্যারালাল, কিন্তু বাকি দুটো প্যারালাল নয়। ঠিক আছে? আচ্ছা এই টোটাল 6টা টাইপ আমাদের এখানে করতে হবে, এবং ডেফিনেশন আই গেস বুঝতে পারলে, না বুঝতে পারলে আমি এখানে ভালো করে একটা বোঝাবো। ঠিক আছে? দেখো প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গেল, তারপরে এখানে দেখো স্কোয়ার মানে বর্গক্ষেত্র, প্যারালাল, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, কাইট। ঠিক আছে? সবগুলো কিন্তু পরপর 6টা ডায়াগ্রাম কিন্তু আছে, ওখানে আমি ভালো করে বলছি সব ফর্মুলা। এবার দেখো প্রথমে আছে কি, আমাদের সেম এখানে প্রথমে পরিসীমা দেখতে হবে, তারপর ক্ষেত্রফল দেখতে হবে। আমাদের চতুর্ভুজের দুটোই জিনিস, দেখো মেনসুরেশন 2D তে আমাদের দুটো জিনিস মেইনলি বের করতে হয়, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে পরিসীমা। প্রথমে পরিসীমা মানে আমরা কি জানি, এটা হচ্ছে সবাই জানো, পেরিমিটার ডেফিনেশন আমি ফার্স্টেই বলেছি যে লেন্থ অফ অল সাইডস, এটা হচ্ছে পেরিমিটার। তাহলে এখানে দেখো এটা যদি এ হয় এটা এ হবে, এটা যদি বি হয় এটা বি হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি এটা আলাদাভাবে পরে তোমাদের বলছি, মানে আমি নামকরণ দিয়ে দিচ্ছি, এটা এ বি সি ডি, প্রত্যেকটা বাহুকে আমি নামকরণ দিয়ে দিচ্ছি এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। ঠিক আছে? এখানে এবিসিডি। তাহলে এখানে পেরিমিটার কি হবে, প্রত্যেকটা বাহু যোগ করা, অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, 4টে বাহু যোগফল করলে আমরা পেরিমিটার বা পরিসীমা পেয়ে যাবো। ঠিক আছে? এটা ইন জেনারেল আমি এখানে কিন্তু সবার জন্য বলছি। এবার প্রত্যেকটা ফিগারের জন্য কি কি হয় সেটা আমি পরে আসছি। ক্ষেত্রফল কি হবে, দেখো ক্ষেত্রফল দুভাবে, এখানে অনেক রকম ফর্মুলা আছে, কিন্তু যদি তোমাদের, এটা একটা জেনারেল ফর্মুলা। ঠিক আছে? কি করলাম, ধরো এটা একটা চতুর্ভুজ দেওয়া আছে। ঠিক আছে? এবার এখানে এর নামকরণ দিচ্ছি, ধরো এখানে ছবির মধ্যে নামকরণ দিচ্ছি। এবার একটা বাহুর থেকে আরেকটা বাহু ধরো একটা যোগ করা আছে। এবার কি করব, দেখো বোঝার চেষ্টা করবে। এটা একটা চতুর্ভুজ দেওয়া আছে এবং সেখানে আমি কি করলাম, একটা কর্ণ আমি যোগ করলাম। দেখো কর্ণ আমার মানে বলা হয়নি, কর্ণ ব্যাপারটা আমি একবার বলিনি তোমাদের, বা ডায়াগোনাল। কর্ণ কাকে বলে, কর্ণ হচ্ছে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে
অপোজিট শীর্ষবিন্দু যোগ করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে কর্ণ। মানে হচ্ছে তুমি তো বলতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রে কর্ণ থাকে না, কারণ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে একটা বিন্দু থেকে অপোজিট দিকে কোনো বিন্দুই ছিল না। কর্ণ তখনই পসিবল, বা এটা পলিগন আমরা পড়বো, কর্ণ কখন পসিবল যখন n হবে গ্রেটার ইকুয়াল টু 4, অর্থাৎ এই 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র থেকে আমরা কর্ণগুলো পাবো। যদি n এর বাহু 3 থাকে সেখানে কিন্তু কর্ণ এক্সিস্ট করে না। ঠিক আছে, তো কর্ণের জন্য সবসময় মিনিমাম n এর সংখ্যা কিন্তু 4 এর থেকে বেশি হতে হবে, বা 4 এর সমান হলেও চলবে। তাহলে অ্যাকচুয়ালি কর্ণ আমরা পাবো কোথা থেকে? চতুর্ভুজ থেকে কর্ণগুলো পাবো। তাহলে এখানে লক্ষ্য করো, যদি এই বিন্দু থেকে দেখো, এখান থেকে এই যে বিন্দু আছে, এখান থেকে যদি তুমি এই বিন্দুটা যোগ করো সেটা একটা কর্ণ হয়ে যাবে। আর ডি থেকে এখানে যোগ করলে এটা কিন্তু কর্ণ হয়ে যাবে। একইভাবে এই দুটো যোগ করলে কর্ণ, আর এই দুটো যোগ করলে কর্ণ। ঠিক আছে, তাহলে চতুর্ভুজে কিন্তু সবসময় কর্ণের সংখ্যা কিন্তু দুটো হবে। কর্ণের ফর্মুলা আছে, পলিগন আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুটো করে কর্ণ তুমি পেতে পারো। ঠিক আছে, এখানে সেম 4টে কোণ যোগ করলে কিন্তু কর্ণ চলে আসবে। এবার এখানে দেখো আমি একটা কর্ণ যোগ করলাম, এ আর সি। এবার কি করব? দেখো এগুলো কিন্তু ফিক্সড ফিগার, মানে জেনারেল ফর্মুলা বলছি, মানে এগুলো দেওয়া থাকবে। মানে তোমাকে একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিবে, ধরো এসি দৈর্ঘ্য দিয়ে দিল, ধরো এসি ইকুয়াল টু 12 বলে দেবে। এবার আর বাকি যে বিন্দু দুটো পড়ে আছে সেখান থেকে লম্ব দূরত্ব বলে দেবে। মানে বলতে চাইছি, ধরো ডি থেকে একটা লম্ব দূরত্ব, এটা ধরো এইচ, এখানে 2 ধরেছে, আর বি থেকে এখানে লম্ব দূরত্ব সেটাকে এইচ 1 ধরেছে। এই দুটো লম্ব দূরত্ব দিয়ে দেবে। ধরো দেওয়া থাকলো এইচ 1 ইকুয়াল টু ধরো 5 বলেছে, এইচ 2 ইকুয়াল টু ধরো 4 বলেছে। তাহলে এই তিনটে তোমার দিয়ে দেবে। তাহলে সেখান থেকে আমি এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য কি করব? এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে। এই পুরোপুরি চতুর্ভুজ আমি লিখতে পারি, এটা চতুর্ভুজের সেই চতুর্ভুজ এ বি সি ডি, এটা সমান কত হবে? এটা হবে ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ ডি সি। মানে আমি বলতে পারি এইটুকু ত্রিভুজ একটা হবে, আর এইটুকু ত্রিভুজ একটা হবে। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের যোগফল যদি আমরা, মানে এরিয়া যোগফল করলে আমরা কিন্তু পুরোপুরি চতুর্ভুজের এরিয়া পেয়ে যাবো। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি যে হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, তার সাথে উচ্চতা, প্রথমে আমি এইচ 1 বলতে পারি, এটা উচ্চতা হচ্ছে, প্লাস সেকেন্ড যে ত্রিভুজটা সেখানে আমি বলতে পারি হাফ ইন্টু সেম এসি হবে ভূমি, আর উচ্চতা হবে এইচ 2। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তুমি হাফ ইন্টু এসি কমন নিয়ে নাও, তাহলে কিন্তু শুধুমাত্র পড়ে থাকবে এইচ 1 প্লাস এইচ 2। তাহলে পুরোপুরি এসি 5, 4 আর 12 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কিন্তু ডিরেক্ট এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেতে পারো। তাহলে এটা একটা ফিক্সড একটা ফর্মুলা রয়েছে, যেখানে তোমাকে একটা কর্ণ বলে দেবে, আর ওই কর্ণের উপর বাকি দুটো শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব বলে দেবে। তখন আমরা কিন্তু এইভাবে ক্ষেত্রফলটা বের করবো। হয়ে গেল। তাহলে পরিসীমার ক্ষেত্রফল বুঝতে পারলে কিভাবে বের করছি। এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো হচ্ছে পার্টিকুলার যে আমি টাইপ বলেছিলাম সেই টাইপ এবার আমরা দেখবো। প্রথমে ছিল আমাদের রেক্টাঙ্গেল, বা এর বাংলা ছিল আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রের প্রপার্টিজ এগুলো আমরা বেশি করে পড়বো হচ্ছে কার মধ্যে? আমরা বেশি করে পড়বো হচ্ছে জিওমেট্রিতে বা জ্যামিতিতে। এখানে আমি ডেফিনেশন গুলো বলে রেখেছি, তোমাদের জাস্ট ফর্মুলাগুলো জেনে রাখো। আয়তক্ষেত্রের কি হয়? বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এটা যদি এ হয় এটা এ হবে, এবং এটা যদি বি হয় এটাও বি হবে, এবং সবগুলো প্যারালাল হবে, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র। এবার এখানে আমি একটা কাজ করি, আমি এ বি না ধরে এটাকে বলা হয় মানে এটাকে বলা হয় লেন্থ, এটাকে বলা হয় ব্রেথ। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যেটা আছে সেটাকে আমরা লেন্থ বলি, আর প্রস্থ বরাবর যেটা থাকে সেটাকে প্রস্থ বা বি বলি। এটা উল্টো হয়, মানে অনেক সময় এটাও লেন্থ হয়, এটা ব্রেথ হয়। জাস্ট মনে রাখবে, এটা যদি এল হয় তাহলে এটা বি হবে। ঠিক আছে, বাই ডিফল্ট এটা এল হলে এটাও এল হবে, আর এটা কিন্তু বি হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করে এল দিলাম। তাহলে বলো তো এখানে পরিসীমা কত হবে? প্রথমে আমরা পরিসীমা দেখবো। এটা কিন্তু হবে এল প্লাস বি প্লাস এল প্লাস বি। ঠিক আছে, তাহলে পুরোপুরি এটা করলে কিন্তু 2 × l + b। এটা হলো প্রথম ফর্মুলা, যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ চিহ্ন দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। ঠিক আছে, কারণ 4টে বাহু যোগফল, এখানে দুটো বাহু সমান, তাহলে এল প্লাস এল আর বি প্লাস বি করলে কিন্তু 2 হোল যদি কমন নিই আমি, এল প্লাস বি চলে আসে। হয়ে গেল। সেকেন্ডে থাকবে এরিয়া, ক্ষেত্রফল। এটার ফর্মুলা ডিরেক্ট মনে রাখবে, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। ঠিক আছে, এল ইন্টু বি। আর 3 নম্বর একটা ফর্মুলা চলে আসবে, যেটা হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। কারণ আমি বললাম এখানে দুটো ডায়াগোনাল সমান হবে, সেটাকে ডি ইকুয়াল টু আমরা বলতে পারি √ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করে আসবে? তুমি যদি যে কোনো একটা কর্ণকে যোগ করে দাও, দেখবে এটা পিথাগোরাস উপপাদ্য চলে আসবে। এটা যদি ডি বলি, তাহলে ডি ইকুয়াল টু হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, √ওভার থাকবে। বোঝা গেল। একইভাবে এদিক দিয়ে করলেও সেম থাকবে। এখানে কিন্তু দুটো ডায়াগোনাল ফর্মুলাটা। তাহলে এবার আমি কিন্তু শুধুমাত্র ফর্মুলা বলে যাচ্ছি, এবং 3টে ফর্মুলা শুধুমাত্র যতটুকু লেখাচ্ছি সেগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, বা নেক্সট এখানে তুমি ডেফিনেশন গুলো দেখে নেবে। এবারে দেখো 3টে টাইপের জিনিস হয় এখানে। একটা তোমাদের কি বলবে, আয়তক্ষেত্র হচ্ছে তার বাইরের দিকে, রোড আউটসাইড দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড। মানে এটা হচ্ছে তোমাদের ধরো একটা রেক্টাঙ্গেল দেওয়া আছে,
তার বাইরে তুমি কি করবে, তার বাইরে একটা রাস্তা তুমি করলে এবং সেই রাস্তার ক্ষেত্রফল বলতে হবে। ঠিক আছে, মানে এখানে অরিজিনাল ক্ষেত্রে মানে যেটা রেক্ট্যাঙ্গেল আছে সেটা হচ্ছে এই ভেতরের সাদা অংশটা, এটা হচ্ছে অরিজিনাল তোমাদের কি দেওয়া আছে, অরিজিনাল একটা তোমাদের রেক্ট্যাঙ্গেল মানে আয়তাকার মাঠ দেওয়া আছে। ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে এল, যার প্রস্থ হচ্ছে বি। এবার এর বাইরে আমি কি করব, প্রত্যেকটা লেন্থ এবং ব্রেথ বরাবর অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বরাবর আমি ডব্লু এই ইউনিটের একটা আমি রাস্তা করছি, লেন্থ বরাবর করলাম আর প্রস্থ বরাবরও করলাম ডব্লু, মানে চারদিকে ডব্লু লেন্থের একটা আমি কি করলাম, একটা রাস্তা বাঁধলাম এবং আমাকে বলবে যে এই যে রাস্তা ছিল তার ক্ষেত্রফল কত। তাহলে এখানে অ্যাকচুয়ালি বের করতে হবে এরিয়া অফ রোড আউটসাইড দ্য ফিল্ড বা আউটসাইড দ্য রেক্ট্যাঙ্গল হবে, যেটা এখানে লেখা আছে আর কি। তাহলে আউটসাইড, এবার আউটসাইড হলো একটা ফর্মুলা, যেটা তোমাদের ডিরেক্ট আমি ফর্মুলাটা বলছি কিভাবে আসছে সেটা প্রমাণ করা যায়, কিন্তু তোমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। দেখো এখানে মনে রাখবে, আমি প্রথমে লিখে দিই, পরে পরে লাস্টে আমি শর্টকাট বলে দেবো। ঠিক আছে, এখানে হবে টুয়েলভ, সরি টুয়েলভ না, এল প্লাস বি প্লাস, দেখো ফর্মুলা মনে রাখবে সবসময় এল আর বি যোগ হবে, প্লাস দুই দিকে দেখো ডব্লু করে বাড়ছে মানে প্লাস টু ডব্লু ইন্টু টু ডব্লু, যেখানে এল ইকুয়াল টু কি হবে, লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, বি হচ্ছে কত, ব্রেথ বা প্রস্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, আর ডব্লু কি হচ্ছে, লেন্থ অফ দ্য রোড। এই তিনটে জিনিস বোঝা গেল। তাহলে এই তিনটে জিনিস দেওয়া থাকবে, তোমাদের আউটসাইড যখন বলবে তখন কিন্তু এই ফর্মুলা হবে এল প্লাস বি প্লাস টু ডব্লু ইন্টু টু ডব্লু। সেকেন্ডে কি হবে, রোড ইনসাইড দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, অর্থাৎ এই সাদা অংশটা বলছিলাম অরিজিনাল তোমাদের কি ছিল, তোমাদের রেক্ট্যাঙ্গেল ছিল, যার দৈর্ঘ্য ছিল এল, প্রস্থ ছিল বি। এবার ভেতরের দিকে তোমাদের কি করছে, ডব্লু লেন্থে একটা রাস্তা টানানো হচ্ছে। এবার ভেতরে কিন্তু তোমাদের এইটুকু অংশে তোমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, আমি সবুজ কালি দিয়ে মার করছি, এই সবুজ জায়গাটা, সেই জায়গা জুড়ে যে এরিয়া আছে সেই এরিয়াটা তোমাদের বের করতে বলছে। ঠিক আছে, এবার কিন্তু অরিজিনাল এই ছিল মানে বাইরেটা ছিল অরিজিনাল তোমাদের মানে মাঠ, আর ভেতরে দিকে রাস্তা টানানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন ইনসাইড থাকবে, ইনসাইডে যখন এরিয়া বের করতে হবে তখন আমরা সেম ফর্মুলা ইউজ করবো, একটু চেঞ্জ হয়ে যাবে, এল প্লাস বি, ইনসাইড হলে দেখবে মাইনাস টু ডব্লু ইন্টু টু ডব্লু। ঠিক আছে, তাহলে আউটসাইড হলে প্লাস হবে সব জায়গায়, আর এ হলে এটা হলে মাইনাস হবে। ঠিক আছে, এবার হচ্ছে ক্রস সেকশন। ক্রস ক্রস মানে হচ্ছে এটা হচ্ছে তোমাদের একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ছিল, তার মধ্যে এই দৈর্ঘ্য বরাবর একটা রোড টানলাম, প্রস্থ বরাবর একটা রোড টানলাম, আর আমাকে ওই ভেতরে যে ইয়েলো মার্ক করেছি এইটা, এই জায়গাটা ধরো, এই জায়গাটা ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, আর এখানে পুরোপুরি মাঠের এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে ডব্লু। ডব্লু হচ্ছে কত, ডব্লু হচ্ছে এটা ধরো ডব্লু দৈর্ঘ্য বরাবর, আর এই প্রস্থ বরাবর ডব্লু। ঠিক আছে, মানে রাস্তাটা পুরোপুরি লেন্থ বা ওই উইথ মানে চওড়াটা হবে কিন্তু ডব্লু পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা হবে, তার ফর্মুলা যে মাঝখানে যে ইয়েলো অংশটা করেছি রোডের এরিয়া, এই ফর্মুলাটা কত হবে, এটা হবে এল প্লাস বি, ভেতরে থাকলে মাইনাস হয়, ইন্টু ডব্লু। ঠিক আছে, দেখো দুটো জিনিস মনে রাখবে, ভেতরে হলে মাইনাস, আমি এবার শর্টকাট বলছি। ঠিক আছে, শর্টকাট বললে তুমি বুঝতে পারবে। এখানে আরেকটা তোমাদের স্লাইড আউট করছি, দাঁড়াও। তাহলে তিনটে টাইপের ফর্মুলা করলাম এবং ফর্মুলাগুলো মুখস্থ রাখবে জাস্ট। ঠিক আছে, ফর্মুলাগুলো মুখস্থ রাখবে। তিনটে হলো, একটা হচ্ছে আউটসাইড, আর একটা ইনসাইড, আর একটা ক্রস, ক্রস রোড বলতে পারো, মানে আড়াআড়ি ভাবে। ঠিক আছে, আউটসাইড হলে আমরা, আর আমাদের তিনটে জিনিস, এল থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, আর এই কত চওড়া রাস্তা সেটা থাকবে, তিনটে এল বি ডব্লিউ থাকবে। দেখো আউটসাইড হলে আমি কি বলেছি, আউটসাইড হলে সবসময় প্লাস হবে, আউটসাইড হলে প্লাস সাইন থাকবে, আর ইনসাইড ভেতরে হলে মাইনাস সাইন থাকবে, এটা মনে রাখবে। দেখো আউটসাইড ইনসাইড মানে এখানে সব জায়গায় এল প্লাস বি তো থাকবে। ঠিক আছে, আউটসাইড হলে প্লাস টু ডব্লিউ করবো, আর যেটা প্লাস করবো তার সাথে গুণ করে দেবো, আর ইনসাইড হলে মাইনাস টু ডব্লিউ করবো, যেটা মাইনাস হচ্ছে সেটাই গুণ করে দেবো। আর ক্রস রোডের ক্ষেত্রে কিন্তু কি হবে, শুধুমাত্র এটা
দেখো ক্রস রোড সবসময় ভেতরে হয়, মনে রাখবে কি করে, এখানে ভেতরেই হচ্ছে মানে মাইনাস সাইন থাকবে, আর এখানে কিন্তু শুধুমাত্র ডব্লিউ গুণ হবে ইন্টু ডব্লিউ থাকবে। এবার এটা কেন আসছে এটা আরামসে প্রুভ করা যায়, কিন্তু প্রুভ আমি করাচ্ছি না, কারণ হচ্ছে এখানে তুমি লক্ষ্য করে দেখবে এখানে দুই দিকে এল প্লাস এদিকেও ডব্লিউ বাড়ছে, মানে বাইরে যে রাস্তাটা হবে প্রথমে বাইরের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি লেন্থ হয়ে যাবে এল প্লাস টু ডব্লিউ, আর প্রস্থ হবে বি প্লাস টু ডব্লিউ। এবং এই এরিয়া বের করার জন্য তোমাকে কি করতে হবে, বাইরের মানে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল মাইনাস ভেতরের এরিয়া যে থাকবে তার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, সেখান থেকে তুমি কিন্তু এই ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, মানে বলতে চাইছি যে তুমি এল প্লাস টু ডব্লিউ ইন্টু বি প্লাস টু ডব্লিউ, এখান থেকে ভেতরে যে আয়তক্ষেত্র ক্ষেত্রফল তার হচ্ছে এল বি, এটা যদি বিয়োগ করো তাহলে কিন্তু তোমাদের এই ফর্মুলাটা চলে আসবে। তোমরা বাড়িতে করে দেখে নেবে, এটা চলে আসবে। ঠিক আছে, তো এবার কিন্তু আমরা শেষ করলাম হচ্ছে কি আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রে আর কিছু নেই। ইন জেনারেল আয়তক্ষেত্রে তোমাদের এই তিনটে ফর্মুলা থাকবে, পেরিমিটার বা পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য বের করতে বলবে, আর তার মধ্যে কিন্তু এই তিন টাইপের রাস্তার ক্ষেত্রফল তোমাদের বের করতে হয়। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র শেষ হলো, এবার আমরা ঢুকছি হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র সব থেকে ইজি এবং সব থেকে ছোট চ্যাপ্টার। এখানে তিনটি জিনিস পড়বো, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এখানে সমান হয়, তাই তো? তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ হবে, তাহলে পেরিমিটার বা পরিসীমা কি হবে, 4 বার এ কে আমি যোগ করবো, বা এটাকে বলতে পারি 4a, 4 ইন্টু এ। ঠিক আছে, আচ্ছা এরিয়া কি করব, এরিয়া আমাদের এখানে হয় এ স্কোয়ার, প্রত্যেকটা বাহু স্কোয়ার বের করলে আমরা এরিয়া পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা এবার কর্ণ কত হবে, ডায়াগোনাল ডি ইকুয়াল টু হবে রুট টু ইন্টু এ। এখান থেকে এটা বাইরে থাকবে, কি করে আসছে, যদি তুমি এটা যোগ করে দাও, এটাকে যদি ডি নাম দাও, তাহলে ডি ইকুয়াল টু বা ডি স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাও সেম পিথাগোরাসের উপপাদ্য থেকে, তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু রুট ওভার টু ইন্টু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ভেতরে আছে, তাহলে বাইরে গেলে কিন্তু রুট টু ইন্টু এ চলে আসবে, সেটা আমি লিখেছি। তাহলে এখানে এই তিনটে ফর্মুলা মনে রাখবে, 1 2 3, আমি কিন্তু বেশি একদম লেখাচ্ছি না, জাস্ট যেই ফর্মুলাগুলো কাজে লাগে সেগুলো লেখাচ্ছি। এটা হয়ে গেল স্কোয়ার বা বর্গক্ষেত্র। দেখো স্কোয়ারের ডেফিনেশন এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবে, আমি আর এক্সট্রা কিছু বলছি না। এবার আমাদের আসছে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এবার সামান্তরিকের ক্ষেত্রে সেম, ভূমি সংলগ্ন দুটো বাহু এ আর বি দিয়েছে, তাহলে এখানে লক্ষ্য করো এটা যদি বি হয় এটাও বি হবে, এটা যদি এ হয় এটাও এ হবে, তাহলে এর ক্ষেত্রে পেরিমিটার কত হবে, পেরিমিটার এখানে সেম হয়ে যাবে, যে টু ইন্টু এ প্লাস বি, কারণ এ প্লাস এ আবার বি প্লাস বি করলে টু ইন্টু এ প্লাস বি চলে আসবে। এরিয়া সেম হয়ে যাবে, এ ইন্টু বি হয়ে যাবে, মানে এই সমগ্র সমগ্র দুটো বাহু হয়ে যাবে এ আর বি। ঠিক আছে, এখানে এখানে এইচ বা হাইট একটা দিয়েছে, আর এখানে দেখো এখানে এই দুটো ফর্মুলা, কারণ এখানে ডায়াগোনাল দুটো আলাদা করে হচ্ছে, তো ওই জন্য এখানে ডায়াগোনাল আমাদের লাগবে না। সামান্তরিক অতটা তোমাদের পরীক্ষা আসবে না, যদি আসে। ঠিক আছে, আরেকটা জিনিস, এখানে আরেকটা এরিয়া দিতে পারে, এবং এখানে আরেকটা তোমাদের এরিয়া দিতে পারে, যদি তোমাদের একটা হাইট দিয়ে দেয় না, হাইট, তাহলে এখানে কিন্তু একটা তোমাদের হাইট অনেক সময় দিয়ে দেয়। এক সেকেন্ড, মুছছে না কেন, আচ্ছা আচ্ছা হাইট ছাড়ো, হাইট তোমাদের লাগবে না, হাইট যদি দেয় তোমরা নর্মাল পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করে নিতে পারবে। জাস্ট এখানে বলতে চাইছি এই দুটো ফর্মুলা তুমি আপাতত মুখস্থ রাখো, এখানে কিছু প্রপার্টিস তোমরা পড়ে নেবে, এখানে আর বেশি ফর্মুলা করার দরকার নেই, এই দুটো ফর্মুলা মনে রাখবে হয়ে যাবে। এখানে এই প্রপার্টিস গুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, অপোজিট সাইডস আর প্যারালাল এন্ড ইকুয়াল, মানে এখানে এই যে সাইড গুলো আছে এগুলো কিন্তু প্যারালাল হবে, এ বি প্যারালাল টু মানে সমান্তরাল হবে কার সাথে, সিডির সাথে, এবং এসি সমান্তরাল হবে বিডির সাথে। ঠিক আছে, আর অপোজিট সাইডস মানে বিপরীত বাহুগুলো সমান হবে এবং প্যারালাল হবে। আরেকটা জিনিস, এখানে কর্ণদ্বয় কিন্তু দুটোকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই এসি সরি এসি না, বিডি কর্ণটা সরি বিসি কর্ণটা এডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, মানে এটা যদি ও হয়, এ ও সমান হয়ে যাবে ওডি, আর সি ও সমান হয়ে যাবে ওবি। এটা সবাই জানে, এগুলো আমাদের উপপাদ্য, অর্থাৎ জিওমেট্রিতে এগুলো বেশি করে পড়তে হবে, এখানে পড়ার কোনো দরকার নেই, জাস্ট এখানে এই দুটো ফর্মুলা মনে রাখবে। এবার আমরা আসছি রম্বস। রম্বস খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষা আছে। ঠিক আছে, রম্বস কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা এবার এখানে দেখো, উম, এটা ফর্মুলা কি, প্রথমে আমাদের সেম, এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এ এ এ আর এ হয়। রম্বসের আর এক রকমের ছবি হয়, সেটা আমি আঁকছি, দেখো। ঠিক আছে, এটা একটা রম্বস, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, এ হয়। তাহলে প্রথমে আমি বের করবো হচ্ছে পেরিমিটার বা পরিসীমা, সেটা হবে সেম 4 ইন্টু এ, চারটে বাহু যোগফল হয়ে যাবে, তাই তো? এবং এখানে এরিয়ার একটা ফর্মুলা, খুব ফেমাস ফর্মুলা, যেটা তোমাদের প্রত্যেকদের পরীক্ষা খুব আসে। এবার এ হচ্ছে কি, দুটো কর্ণ দেওয়া থাকবে, সেখান থেকে এরিয়া চলে আসবে, অর্থাৎ প্রত্যেকটা কর্ণ, এখানে যদি আমি ধরে নিচ্ছি এটা হয় হাফ ইন্টু D1 ইন্টু D2, যেখানে D1 D2 হচ্ছে কি দুটো কর্ণ, D1 হচ্ছে প্রথম কর্ণ, D2 হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয় কর্ণ।
দুটো কর্ণের তোমাদের দৈর্ঘ্য দিয়ে দিবে, সেখান থেকে এরিয়া কি হবে, হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল করে দিলে আমাদের এরিয়া চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, পরীক্ষায় প্রচুর আসে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখো এখানে এইটা যদি D1 হয়, এটা যদি D2 হয়, পুরোপুরি ফর্মুলা হবে হাফ ইন্টু D1 D2। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। আর এখানে কিন্তু কর্ণগুলো সমান হবে না। ঠিক আছে, এখানে অনেকে ভাববে যে কর্ণ সমান, একদমই সমান হবে না কর্ণগুলো। ঠিক আছে, এখানে কিন্তু এটা দেখো, এই কর্ণটা অনেকটা বড়, এটা অনেকটা ছোট। এখানে আরেকটা ফর্মুলা হয় যে a স্কোয়ার ইকুয়াল টু কি হয়, D1/2 স্কোয়ার আর D2/2 স্কোয়ার। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক সময় বাহুর দৈর্ঘ্য চলে আসে। অর্থাৎ যদি তোমাদের D1 আর D2 দেওয়া থাকে, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য এইভাবে বের করতে পারি, যে একটা বাহুর দৈর্ঘ্য সমান আমরা কি বলতে পারি, দেখো তুমি এই যে ত্রিভুজটা ধরে নাও, এটা কিন্তু 90 ডিগ্রিতে এখানে কিন্তু কাট করে। এটা কিন্তু রম্বসের প্রপার্টিজ আছে, এখানে লিখে দিয়েছি। প্রপার্টিজ গুলো কি হচ্ছে এখানে, যে কর্ণদ্বয় কিন্তু লম্বভাবে মিট করে। ঠিক আছে, যেহেতু লম্বভাবে এখানে মিট করছে বা সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত অ্যাকচুয়ালি করে না, মানে সমানভাবে ভাগ করে না, লম্বভাবে ছেদ করে, পাতিকতা ছেদ করে। আচ্ছা, এখানে দেখো এই একটা ত্রিভুজ তুমি ধরে নাও, সেখানে এর পুরোটা যদি D1 হয়, শুধুমাত্র এইটুকু অংশ কত হবে, D1/2 হবে, এইটুকু অংশ D2/2 হবে, আর এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য। তাহলে আমাদের এ হয়ে যাচ্ছে এখানে অতিভুজ, আর D1/2 হচ্ছে লম্ব, আর D2/2 হচ্ছে তোমাদের অতিভুজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা, বোঝা গেল। নেক্সট আমরা যাব হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে রম্বসের এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে, পেরিমিটার, একটা হচ্ছে পেরিমিটার, একটা হচ্ছে এরিয়া, আর একটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা। এই তিনটে ফর্মুলা মনে রাখবে। ঠিক আছে, এবার আমরা আসছি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি, ট্রাপিজিয়াম একদম ইজি জিনিস। ট্রাপিজিয়ামের যদি ডেফিনেশন দেখো, এ ট্রাপিজিয়াম ইজ এ কোয়াড্রিলেটারাল ইন হুইচ অনলি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। মানে হচ্ছে একটা ট্রাপিজিয়ামের মধ্যে শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু মানে শুধুমাত্র এ বি সমান্তরাল হচ্ছে সিডি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের প্রপার্টিস বলতে পারো, বোঝা গেল। এবার এখানে আরো একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমি একটা নামকরণ দিয়ে দিচ্ছি, ধরো এটা হচ্ছে এ, এটা বি, ঠিক আছে, এটা সি, এটা ডি। তাহলে এখানে দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে পেরিমিটার কি হবে, পেরিমিটার হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, চারটে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি এখানে একটা এরিয়া দেখি, এরিয়া মানে কি, এরিয়া হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার এখানে একটা ফর্মুলা আছে, এবার এইটা সব থেকে ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় খুব আসে। এরিয়া কি হচ্ছে, এরিয়া হচ্ছে হাফ ইন্টু, এখানে একটা ফর্মুলা আমি তোমাদের লেখাচ্ছি। ঠিক আছে, এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে। এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা হয় আর কি, মানে ফর্মুলাটা আমি এভাবে লেখাবো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা ফর্মুলা, মানে এখানে যদি তুমি লক্ষ্য করো, হাফ ইন্টু এখানে হবে বি প্লাস ডি ইন্টু এইচ। এইচ মানে দেখো এইচ এখানে দেওয়া আছে, মানে ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে উচ্চতা মানে ডিস্টেন্সটা, সেটাই হবে এখানে এইচ। ফর্মুলাটা মনে রাখবে। ঠিক আছে, এ বি সি ডি এটা যদি তোমাদের একটা সামান্তরিক হয়, এখানে ফর্মুলাটা কি হবে, হাফ ইন্টু এই সমান্তরাল বাহু কোনটা, এ বি আর সি ডি আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে এটাকে আমি এটাকে স্মল বি দিয়েছি, এটাকে স্মল ডি দিয়েছি। তাহলে এই দুটো বাহুর যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল, এবং তাদের মধ্যে লম্ব যে দূরত্ব, যেটাকে আমরা উচ্চতা বলি, সেটা এইচ হচ্ছে এখানে। দেখো ছবিতে বলা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এরিয়া। এবং এই দুটো ফর্মুলা মুখস্থ করলে তোমাদের হয়ে যায় ট্রাপিজিয়াম। এবং এর একটা ফার্দার একটা মানে ট্রাপিজিয়াম হয়, সেটা হচ্ছে আইসোসেল ট্রাপিজিয়াম। মানে এখানে কি হয়ে যাবে, এখানে যে যেটা সমান্তরাল নয়, মানে যেটা অসমান্তরাল দুটো বাহু আছে, দেখো এ বি এই দুটো তো সমান্তরাল প্যারালাল, যেটা প্যারালাল নয় সেখানে যদি এই দুটো বাহু সেটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এখানে যদি সি হয় এবং এটাও যদি সি হয়ে যায়, তখন একটা তোমাদের স্পেশাল কেস হয়ে যায়, সেটা হচ্ছে আইসোসেল ট্রাপিজিয়াম, বা বাংলায় বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সেটা আর কিছু না, সেটা সেম ফর্মুলা থাকবে, সেখানেও তোমাদের কি হয়ে যাবে, পেরিমিটার কি হয়ে যাবে, তখন পেরিমিটার হয়ে যাবে কি এ প্লাস বি প্লাস 2c, তাই তো, কারণ এটা সি হলে কত হবে, সি প্লাস সি মানে 2c হয়ে গেল। এবং এরিয়া কত হবে, এরিয়া আমাদের সেম থাকবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, মানে এ প্লাস বি। এখানে দেখো, এখানে কিন্তু নামকরণ চেঞ্জ হয়েছে, এ প্লাস বি। ঠিক আছে, এখানে ছিল সি আর ডি, নামকরণ দেখে, সরি বি আর ডি ছিল, বারবার বলছি নামকরণ দেখে কিন্তু তোমরা ফর্মুলা দেখবে। আমি বারবার এখানে কিন্তু এ প্লাস বি লিখছি, কারণ মুখে বলছি কিন্তু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে এ বি আর সি ডি, তাদের যোগফল এই স্মল এ প্লাস স্মল বি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ, এবং ওদের মধ্যে উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, ফর্মুলা সেম থাকবে, জাস্ট একটা কন্ডিশন তোমাদের আলাদা হয়ে যাবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সি আর সি দুটো বাহু সমান হয়ে যাবে, মানে এই বাহুটার সাথে এই বাহু সমান হয়ে যাবে। ঠিক আছে, এবং এবার আসছে নেক্সট হচ্ছে কাইট। কাইট মানে হচ্ছে ঘুড়ি। এবার ঘুড়ির কিছু তোমাদের প্রপার্টিজ রয়েছে, সেটা কি প্রপার্টিজ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে পরপর কনজিকিউটিভ দুটো বাহু যোগফল, মানে দুটো বাহু সমান, মানে দেখো এইখানে এই বাহুটা আর এই বাহুটা সমান,
এবং তারপরে এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ঠিক আছে? এবং এটা কিন্তু দেখো ওয়ান টাইপ অফ রম্বস। এখানে সেম তোমাদের মানে বাকি ফর্মুলা তোমাদের সেম থাকবে। কিন্তু স্পেশাল কন্ডিশন একটা আছে, সেটা হচ্ছে কি যে এখানে হচ্ছে কাইট, দেখো এটা হচ্ছে কাইট, এটা একটু লম্বা তুমি বলতে পারো। এটা যদি এ হয়, এটা অ্যাকচুয়ালি কাইটের ছবি না। কাইটের ছবিটা এটা আমি ক্রস দিচ্ছি। ৪ টে বাহু সমান দেখিয়ে দিয়েছে। মানে কাইটের একটা টাইপ হচ্ছে রম্বস। এটা রম্বসের ফার্দার একটা তোমাদের জিনিস। ঠিক আছে? এটা কিন্তু কাইট না। এই ছবিটা একটু ভুল আছে। ছবিটা হবে এরকম, এই দুটো সমান এবং এটা একটু লম্বালম্বি। ঠিক আছে? আমরা এভাবে ঘুড়িগুলো ওড়াই ছোটবেলা থেকে। এভাবে ছবিটা থাকবে এভাবে। বোঝা গেল? মানে বলতে চাইছি যে এটা যদি এ হয়, এটা এ হবে এবং এটা যদি বি হয়, এটা বি হবে। তাহলে এরপর বাকি দুটো আমি কোণগুলো যদি শীর্ষবিন্দু যোগ করে দিই, সেটা কর্ণ চলে আসবে। তাই তো? এবং এখানে ফর্মুলা কিন্তু সেম থাকবে। পেরিমিটার কি হবে? পেরিমিটার কিন্তু হয়ে যাবে 2a + 2b এবং এরিয়া কি হবে? এরিয়া হবে হাফ ইন্টু d1 ইন্টু d2। এখানে d1 d2 হচ্ছে কর্ণদ্বয়। d1 হচ্ছে d1 d2 আর ডায়াগোনালস। ঠিক আছে? এখানে আর কিছু তোমাদের পড়তে হবে না। এটাই জাস্ট বেসিক তোমাদের একটা ফর্মুলা বলতে পারো। ঠিক আছে? এখানে ওটা লেখা আছে যে এরিয়া হবে d1 ইন্টু d2/2 মানে হাফ ইন্টু d1 d2। আর এখানে দেখো এখানে বলে দিয়েছে যে d1 d2 হচ্ছে কর্ণ বা কি বলে ডায়াগোনালস। ঠিক আছে? তো এই ছিল আমাদের চতুর্ভুজ। আমাদের কিন্তু পরপর আমরা সব টপিক করে যাচ্ছি। আমরা প্রথমে করেছিলাম ত্রিভুজ, তারপর আমরা করলাম হচ্ছে চতুর্ভুজ। ঠিক আছে? তাহলে এখানে আমরা শেষ করলাম, দেখো প্রথমে আমরা ৪ টে টাইপের ত্রিভুজ করেছিলাম, তারপর আমরা ৬ টা টাইপের চতুর্ভুজ করলাম। নেক্সট আমাদের আসছে পেন্টাগন, সরি পেন্টাগন না মানে পলিগন বা বহুভুজ। এবার হেডিং দাও। আমাদের নেক্সট টপিক শুরু হচ্ছে পলিগন। ঠিক আছে? এবার পলিগন কিছু তোমাদের ফর্মুলা থাকবে। পলিগন কাকে বলে? পলিগনের একটা ডেফিনিশন থাকছে। ডেফিনিশন গুলো কি? ডেফিনিশন গুলো হচ্ছে, দেখো এবার আমি একটা তোমাদের পলিগনে একটা লেখাচ্ছি। দাঁড়াও। দেখো পলিগন আমরা কি করব? প্রথমে পলিগনে আমরা কাকে বলে? হেডিং হচ্ছে পলিগন মানে হচ্ছে বহুভুজ। দেখো বহুভুজ মানে অনেকগুলো বাহু থাকবে। তাহলে এটা একটা তোমাদের কি, এটা একটা পলিগন, এটা একটা পলিগন, এটা একটা পলিগন। ঠিক আছে? এটা একটা পলিগন, বহুভুজ। এবার লক্ষ্য করো পলিগনের ডেফিনেশন কি? এ ক্লোজড ফিগার উইথ মাল্টিপল সাইডস। মানে অনেকগুলো বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ তুমি জায়গা বলতে পারো, সেটাকে আমরা বলবো বহুভুজ। এবার এখানে এটাও দেখো, এটাও কিন্তু একটা ক্লোজড ফিগার। এটা কি? এটা আমাদের হচ্ছে সার্কেল। এখানে স্পেশাল নোট আমি লিখে দিচ্ছি। এটা কি তোমাদের এটা কি বহুভুজ বলবো, মানে পলিগন বলবো না? এ সার্কেল ইজ নট বা ইজ এ ক্লোজড ফিগার বাট ইট ইজ নট এ পলিগন। কারণ পলিগনে আমাদের কি থাকতে হবে? পলিগনে বহুভুজ, ভুজ মানে বাহু থাকতে হবে। এখানে কোনো বাহুই নেই। ঠিক আছে? সার্কেলের ক্ষেত্রে কোনো বাহু নেই। কারণ বা আমি লিখে দিচ্ছি কারণ বাহু নেই। মনে রাখবে। ঠিক আছে? তো অনেক সময় চলে আসে যে সার্কেল পলিগন কিনা, মানে সার্কেলটা ক্লোজড ফিগার, অবশ্যই ক্লোজড ফিগার, বাট ওটা পলিগন নয়। এবার এখানে লক্ষ্য করো, এখানে পলিগন কি? এখানে পলিগন হচ্ছে n = 3, অর্থাৎ ৩ টে বাহু বিশিষ্ট একটা পলিগন। আমি বলেছিলাম প্রথমে যে আমরা পলিগন আলাদা করে ফর্মুলা বলবো, সেটা হচ্ছে n এর বাহু ৫ এর থেকে বেশি বা ৫ হলে সেটা আমরা পলিগনে রেখেছি। বাট চতুর্ভুজ আর ত্রিভুজও কিন্তু একটা পলিগন। কিন্তু আমাদের আলাদা করে পড়ছি কারণ ওখানে ইন ডেপথ অনেক কিছু পড়তে হয়। ওইজন্য, আর কিছুই না। আচ্ছা, এখানে হচ্ছে n = 4, ৪ টে বাহু দ্বারা বদ্ধ একটা ক্ষেত্র, সেটাকে আমরা চতুর্ভুজ বলি এবং সেটাও কিন্তু একটা পলিগন। এখানে দেখো এখানে কতগুলো আছে? এখানে ৫ আছে, n এর ভ্যালু ৫। ৫ টা বাহু বিশিষ্ট বদ্ধ একটা ক্ষেত্র। এখানে দেখো n এর ভ্যালু হচ্ছে ৬। একইভাবে n এর বাহু আমি ৭, ৮, ৯, ১০ এভাবে নিতে পারি, সেগুলোকে আমরা বহুভুজই বলবো। জাস্ট আমি দেখালাম পলিগন কাকে বলে এবং কত রকমের টাইপ হতে পারে, এবং সার্কেল একটা পলিগন নয়। এবার হচ্ছে টাইপ। ঠিক আছে?
টাইপ বলতে পারি, দাঁড়াও 1 সেকেন্ড। টাইপ, হ্যাঁ টাইপ। এবার হচ্ছে কত রকমের মানে পলিগনের টাইপ হয়। এগুলো অতটা আসে না, জাস্ট কনসেপ্টের জন্য আমি লিখছি। টাইপ অফ পলিগন, একটা হচ্ছে কি কনভেক্স পলিগন, বাংলায় বলি এটাকে আমরা কি, বাংলায় বলি উত্তল। কনভেক্স মানে উত্তল, উত্তল বহুভুজ। আর সেকেন্ডে হয় কি, আর একটা টাইপ হয় তোমাদের কনকেভ পলিগন। ঠিক আছে, কনকেভ মানে হচ্ছে অবতল, অবতল বহুভুজ। ঠিক আছে। আচ্ছা, কনভেক্স কোনটা, কনকেভ কোনটা? কনভেক্স মানে হচ্ছে যেখানে প্রত্যেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল লেস দেন কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ 180 ডিগ্রি থেকে ছোট কোণ হলে সেটা কিন্তু কনভেক্স পলিগন বা উত্তল পলিগন, উত্তল বহুভুজ বলে দেয়। আর যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল যদি গ্রেটার দেন 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু কনকেভ পলিগন হয়ে যাবে। ঠিক আছে। যদি ছবি দিয়ে তোমাদের বোঝাই, ধরো ত্রিভুজ বা চতুর্ভুজ বা পেন্টাগন, এগুলো সব কিন্তু 180 ডিগ্রি থেকে সব অ্যাঙ্গেল কিন্তু ছোট। ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে ভেতরে যে কোণগুলো আছে, এইগুলো এইগুলো এগুলো কিন্তু সব দেখো 180 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে কনকেভ। বোঝা গেল? যদি তোমাদের কনভেক্স ভুল বললাম, মানে কনভেক্স হচ্ছে 180 থেকে ছোট, আর কনকেভ হচ্ছে 180 থেকে বড়। এবার যদি তোমাদের কনকেভের দিয়ে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখো এটা। এখানে দেখো এন কত, এখানে এন ইকুয়াল টু 5। দেখো 1 2 3 4 5, পাঁচটা বাহু বিশিষ্ট একটা পলিগন। এটাও একটা পলিগন বহুভুজ, কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল দেখো, এটা 180 ডিগ্রি থেকে বেশি। দেখো এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি। আমি আরেকটা বাহু, ছটা বাহু বিশিষ্ট একটা আঁকতে পারি। 1 2 3 4 5 6, এটা একটা পলিগন যার ছটা বাহু রয়েছে। তো এখানে দেখো একটা কোণ কিন্তু 180 ডিগ্রিতে বেশি হয়েছে। দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রিতে বেশি, বাকিগুলো কিন্তু 180 ডিগ্রি থেকে কম, বাট একটা অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি বেশি। তাহলে এটাকে আমরা বলবো কিন্তু কনকেভ পলিগন। এখন আমাদের এই জিনিসটা আমাদের পড়তে হয় না। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল, বেশি আমাদের পড়তে হয় না এটা। জাস্ট জেনে রাখো যে এই টাইপের গুলো হয়। এবার আমাদের যেটা মেন পড়তে হবে সেটা হচ্ছে রেগুলার পলিগন। হেডিং দাও। আমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা বা সিলেবাসে আছে রেগুলার পলিগন। রেগুলার পলিগন মানে কি, বাংলায় বলে হচ্ছে বহুভুজ। এর 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 কি কন্ডিশনটা, কি কন্ডিশন হচ্ছে অল সাইডস আর ইকুয়াল, মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। সমবহুভুজ, বুঝতে পারছো, মানে সমান বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে সব বাহু সমান, এবং এর আমরা এখন ফর্মুলা পড়বো। ঠিক আছে, তাহলে রেগুলার পলিগন আমাদের সিলেবাস আছে। এবার প্রথমে আমি যে ডায়াগ্রাম তোমাদের অ্যাড করেছিলাম, সেখানে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা বাহু সমান। প্রথমে পেন্টাগন, এর কিছু নাম আছে। n ইকুয়াল টু 5 হলে এটাকে পেন্টাগন বলা হয়, পঞ্চভুজ। n ইকুয়াল টু 6 হলে এটাকে বলা হয় হেক্সাগন, ষড়ভুজ। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পঞ্চভুজ, এটা হচ্ছে ষড়ভুজ, এটা হচ্ছে সপ্তভুজ হয়তো বলো, জানি না, যাই হোক দেখে নেবে। সপ্তভুজ, এটা হচ্ছে অষ্টভুজ, না 8টা বাহু বিশিষ্ট। ঠিক আছে, এখানে হিসাব করো n ইকুয়াল টু 7, এখানে হচ্ছে n ইকুয়াল টু 8, এটা হচ্ছে n ইকুয়াল টু 6 লিখেছি, যাই হোক। তো এগুলো কিন্তু সবগুলো রেগুলার পলিগন, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, মানে এইটা সমান, এইটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান। ঠিক আছে, এবার এর উপর আমাদের টোটাল 7খানা ফর্মুলা আছে। এবার আমি লিখছি যে পলিগনের ফর্মুলা যেগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, সেটা আমি আপাতত তোমাদের এখান থেকে করাচ্ছি। ঠিক আছে, আলাদা কালিতে করাচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। 1 নম্বর ফর্মুলা কি হবে, ফার্স্ট যে ফর্মুলাটা সেটা হচ্ছে, আচ্ছা এবার লিখে নিই। যদি বা গিভেন দেওয়া আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত n, মানে n খানা সাইড রয়েছে, একটা রেগুলার পলিগনের n খানা সাইড রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের ফর্মুলাটা কি হবে, যে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, প্রথম ফর্মুলা
সেটা ফর্মুলা কি হয়, সেটা হচ্ছে n-2 × 180 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। আমি প্রথম ফর্মুলা লিখে নিই, তারপর বলছি। সেকেন্ড ফর্মুলা হচ্ছে, যদি এন খানা মানে বাহু বিশিষ্ট যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হয় এটা, তাহলে ইচ ইন্টেরিয়র প্রত্যেকটা মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের কত হবে, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, এটা কত হবে, এটা হবে এন মাইনাস, আমি ওই দেখো এন খানা বাহু বিশিষ্ট টোটাল সাম যদি করি আমরা, মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম করছি n-2 × 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি বের করতে বলে কি করবো আমরা, আমরা এটাকে কিছুই না, জাস্ট এন দিয়ে ভাগ করে দেবো। এন খানা বাহু বিশিষ্ট টোটাল সাম হচ্ছে এটা, তাহলে একটা মানে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের কত হবে, সেটা হবে বাই এন। বুঝতে পারছি? আচ্ছা, এবার 3 নম্বর। 3-এ দেখে কি আছে, 3-এ দেখে আছে হচ্ছে সেম ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো, এবার এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা কিন্তু হয় 360 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, চারে দেখে আমরা কি লিখতে পারি, ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে, এটাও সেম। সবগুলো যদি টোটাল সাম যদি 360 হয়, তাহলে একটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে, 360 ডিগ্রি সাম বাই বাহু দৈর্ঘ্য মানে এন। এখানে সাম বাই আমি একটা বাহু দৈর্ঘ্য করতে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে গেছিলাম, আর এখানে সাম বাই একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল করলে আমরা কিন্তু পেয়ে যাবো, মানে বাহু দৈর্ঘ্য করলে কিন্তু একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাবো। তাহলে এখানে চারটে ফর্মুলা হয়ে গেল, চারটে, বা এই চারটে ফর্মুলা। এবার বাকি 3টে ফর্মুলা এখানে লিখছি, 4 হলো। এবার 5-এর দিকে ফর্মুলা, 5-এর দিকে ফর্মুলা কি হবে, 5-এর দিকে ফর্মুলা হচ্ছে নম্বর অফ সাইডস, মানে এন এর ভ্যালু, তাই তো। নম্বর অফ সাইডস মানে আমাকে এন এর ভ্যালু কিভাবে বের করবো, এন ইকুয়াল টু হবে 360 ডিগ্রি বাই ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বা ই লিখতে পারি, দ্যাট ইজ 360 ডিগ্রি বাই ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। অনেক সময় এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেখান থেকে ডিরেক্ট তুমি যদি 360 থেকে ভাগ দিয়ে, তাহলে তুমি নাম্বার অফ সাইড কতগুলো মানে বাহু আছে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? কি করে পেলাম, 4 নম্বর থেকে পেয়েছি। যদি ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি আমি ইকুয়াল টু 360 ডিগ্রি বাই এন বলি, তাহলে এনের ভ্যালু কত হবে, 360 বাই ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সেটা আমি লিখলাম। মানে এনটাকে এইদিকে আনলে আর একটা ফর্মুলা হয়ে গেল। এবার 6 দিকে আর দুটো ফর্মুলা আছে। 6 দিকের ফর্মুলা হচ্ছে 6, এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এর সাম সবসময় কিন্তু 180 ডিগ্রি হয়। এটা 6 দিকের ফর্মুলা। এবং 7 দিকের ফর্মুলা কি, 7 দিকের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ডায়াগোনাল, কর্ণের সংখ্যা, নাম্বার অফ ডায়াগোনাল, কতগুলো কর্ণ থাকবে একটা বহুভুজে, সেটা কত হবে, n × n-3/2। এটা আলাদা গালিতে লিখছি, দাঁড়াও। এটা বললাম কি, n × n-3/2। তাহলে এই 7খানা ফর্মুলা তোমাদের পড়লে কিন্তু পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। এবার হচ্ছে তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, বা তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন হচ্ছে, ধরো এটা একটা তোমাদের রেগুলার পেন্টাগন দিচ্ছে, মানে 5টা বাহু আছে, তাহলে পেন্টাগন হয়ে গেল। এখানে এবার এটা এই অবধি তো ফর্মুলা হয়ে গেল। এবার আমি কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এই অবধি ফর্মুলা শেষ আমাদের। কোশ্চেন হচ্ছে কি হবে, সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে, সেকেন্ড হবে নাম্বার অফ ডায়াগোনালস কত হবে, আচ্ছা তারপরে কত হবে, এটা দিতে পারি ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা কত হবে, এটা ইচ এক্সটার্নাল অ্যাঙ্গেল বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল বা এক্সটেরিয়র, যাই হোক এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটা কত হবে, 4টে জিনিস বলবো। দেখো এটা তোমরা সবাই নিজেরা ট্রাই করবে, আমি বলে দিচ্ছি।
দেখো এখানে এন এর ভ্যালু আমরা জানি, এখানে এন এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা জানি সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর ফর্মুলা কি, এন ইন্টু সরি এন মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, তাই তো ফর্মুলা হয়। তাহলে এখান থেকে তুমি যদি 5 বসিয়ে দাও তাহলে এটা হবে 3 ইন্টু 180 ডিগ্রি, মানে এটা কিন্তু 540 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল যোগ করো, এই ভেতরে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যোগ করলে কিন্তু এটা 540 ডিগ্রি চলে আসবে। এবার নাম্বার অফ অ্যাঙ্গেলস এর ফর্মুলা কি ছিল? আচ্ছা, এখান থেকে আমি এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারি। যদি 5টা বাহু দিয়ে যদি তুমি টোটাল পাচ্ছ 540, তাহলে ইচ কত হবে? 540 পাই হবে 5। এটা কিন্তু প্রত্যেক বাহু দৈর্ঘ্য কিন্তু বাহুগুলোর হয়ে যাবে কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে এগুলো প্রত্যেকটা 108 ডিগ্রি করে। ঠিক আছে, ঠিক আছে। আর এখান থেকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাবো। এক্স মানে আমরা জানি যে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা কিন্তু সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে গেছি 108 ডিগ্রি। তাহলে এখান থেকে এক্সটেরিয়র পাবো হচ্ছে 72 ডিগ্রি। ঠিক আছে, এভাবে পেতে পারো, বা তুমি এখান থেকে এটা কিভাবে পেতে পারো, 360 ডিগ্রি বাই এন মানে হচ্ছে এখানে 5, এটা করলে তুমি 72 ডিগ্রি পেয়ে যেতে। দুভাবে যেতে পারো, এই আই প্লাস ই ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে যেতে পারো, বা তুমি এন ইকুয়াল টু 5 জানো, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্মুলা কি, 360 ডিগ্রি বাই এন করলে আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ে যাবো। এই ফর্মুলা দিয়েও যেতে পারো, যেটা আমাদের কোন নম্বর ফর্মুলা, এটা আমি 6 নম্বর দিয়ে বের করেছিলাম। বা তুমি এটাকে কিন্তু 4 নম্বর ফর্মুলা দিয়েও কিন্তু করতে পারবে। আর নাম্বার অফ ট্রায়াঙ্গলস এর ফর্মুলা কি, এটা হচ্ছে কত, এন সরি এন ইন্টু এন মাইনাস 3/2। তাহলে এন মানে হচ্ছে 5, এটা হবে 2 বাই দিই, তাহলে টোটাল কিন্তু 5খানা এখানে কর্ণ থাকবে। চলো দেখিয়ে দিই কি করে মানে 5টা কর্ণ কি করে আসছে, আমি আলাদা কালিতে করছি। সবুজ, একটা বিন্দু থেকে আরেক সমস্ত বিন্দু যোগ করবো, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু একটা কর্ণ, এই বিন্দু ধরলাম, এই বিন্দু একটা কর্ণ, আচ্ছা এই বিন্দু একটা কর্ণ, সোজা হচ্ছে না, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, আচ্ছা আবার এই বিন্দু থেকে এটা একটা, আরে আর সব চলে গেল, দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে দাঁড়াও, কর্ণগুলো দেখাচ্ছি আর কি। মানে এই বিন্দু থেকে প্রথমে এটা যোগ করবে, এটা একটা কর্ণ হবে, এটা একটা কর্ণ 2 হলো, এটা 3 নম্বর কর্ণ, এটা 3 নম্বর কর্ণ, এটা 4 নম্বর কর্ণ, আর এই বিন্দু এই পাঁচটা কর্ণ, দেখো এই 5টা কর্ণ হয়ে গেল, বোঝা গেল? তাহলে এটা n = 5 মানে 5খানা কর্ণ রয়েছে। তো এই ছিল আমাদের পলিগন। আশা করি পলিগনের সমস্ত ফর্মুলা, সমস্ত টাইপ কি বললাম বুঝতে পারলে, এবং এইটুকু জিনিস করলে কিন্তু তোমাদের পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে এখানে টোটাল আমরা 7খানা ফর্মুলা দেখলাম, মানে এটাতে 7খানা ফর্মুলা আমাদের পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা কিন্তু রেগুলার পলিগন বা সমবাহুভুজের উপর কিন্তু আমরা ফর্মুলাগুলো দেখব। ঠিক আছে, চলো আমাদের এবার লাস্ট টাইপ, আমরা একবার প্রথমে যাই, প্রথম থেকে বারবার যাচ্ছি, দেখে নিই কত দূর অবধি করলাম আমরা। আমরা কিন্তু পলিগন অবধি করলাম, এবার আমরা সার্কেল বা 8 নম্বর যে পয়েন্ট ছিল, সার্কেল করলে আমাদের পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো সার্কেল করছি। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, আমি আগেই বললাম বৃত্ত কি, বৃত্ত হচ্ছে একটা ক্লোজড কার্ভ। ঠিক আছে, এবং সেন্টার থেকে একটা ফিক্সড দূরত্বে তোমাদের কার্ভটা হয়। আহ, ঠিক আছে, মানে একটা তুমি একটা বিন্দু রাখলে সেখান থেকে একটা ফিক্সড একটা লেন্থ নিয়ে যদি তুমি সেম লাইনটা থেকে যদি একটা পুরোপুরি 360 ডিগ্রি একটা রিভলিউশন করো, অর্থাৎ পুরো এই বিন্দু থেকে ঘুরে যদি আরেকবার এই বিন্দুতে চলে আসো, তাহলে যে শেপটা নেবে সেটাকে বলা হয় সার্কেল। আর এই যে ফিক্সড ডিস্টেন্স, এটাকে আমরা বলি আর বা রেডিয়াস বা ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, এই ব্যাসার্ধ আর, এটাকে আমরা আর বলে ডিনোট করব। পুরোপুরি এই যে লাইনটা আছে, এই পুরোপুরি এটাকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, আর হচ্ছে যে কোনো পরিধি বরাবর, মানে দেখো আমরা প্রথমে দেখবো যে পেরিমিটার, বা পেরিমিটার এখানে তোমার জানতে হবে। পেরিমিটার আমাদের অ্যাকচুয়ালি যেগুলো সাইড থাকে, অর্থাৎ বাহু থাকে, সেখানে আমরা পেরিমিটার বলি। এখানে পেরিমিটার বলা যেতে পারে, বা পেরিমিটারের জায়গায় আরেকটা জিনিস বলা হয় সারকামফারেন্স। এটা আমরা বলি হচ্ছে পরিসীমা। আর এর ক্ষেত্রে আমাদের সার্কেলের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে এটাকে বলা হয় পরিধি। ঠিক আছে, এই পরিধি বরাবর যে কোনো একটা একটু দূরত্বকে আমরা বলি, এটাকে দেখো যদি স্ট্রেট লাইন থাকলে এটাকে আমরা কি বলতাম, রেখা বা লাইন বলতাম। কিন্তু এটা দেখো একটা কার্ভ অবস্থায় আছে, কার্ভ এটাকে বলা হয় কিন্তু আর্ক, বা বাংলায় বলা হয় বৃত্তচাপ। ঠিক আছে, তো এগুলো যেগুলো আমাদের লাগে জিনিসগুলো বুঝতে পারলে, আর এটাকে মাঝখানে যে বিন্দু থেকে আমাদের ডিস্টেন্সটা ফিক্স রাখা হয় সেটাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার, বাংলায় বলা হয় কেন্দ্র। ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক একটা জিনিস তোমাদের জানতে হবে। এবার বৃত্তের ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু আমাদের ফিক্সড ফর্মুলা মুখস্থ রাখতে হয়। তাহলে ফর্মুলা কি কি হবে আমি এবার দেখিয়ে দিই। তাহলে বৃত্তের ক্ষেত্রে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে কি, আর ছিল কি আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে আমাদের দেওয়া থাকবে আর হবে কিন্তু রেডিয়াস বা বাংলায় বলে ব্যাসার্ধ। এবার ও হচ্ছে কি সেন্টার,
বা কেন্দ্র। এবার প্রথম হচ্ছে কি পেরিমিটার বা পরিধি, সার্কামফারেন্স ফর্মুলা। পরিধি হচ্ছে আমাদের 2 × π × r, এখানে পাই হচ্ছে 22/7, এই পাইটা আমাদের এখানে লাগে। তাহলে পরিধি ফর্মুলা পেলাম 2πr। আর সেকেন্ডে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা হচ্ছে পাই ইন্টু বাহু মানে রেডিয়াস স্কোয়ার মানে পাই ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে পরিধি আর তোমাদের এরিয়া বা ক্ষেত্রফল এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হয়। পরিধির ইংলিশ হলো সার্কামফারেন্স আর পাই এর ভ্যালু হচ্ছে 22/7। ঠিক আছে, এই দুটো ফর্মুলা মুখস্থ রাখবে। আচ্ছা, এই বৃত্ত যখন হাফ হয়ে যাবে, আমি বেশি ফর্মুলা আপাতত বলছি না, যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো বলছি। আর এবার দেখো বৃত্তকে যখন আমি হাফ কনসিডার করবো, মানে এই পুরোপুরি হাফ, এই লাল যে রেখা আমি টেনেছি উপরের দিকটা বা যে নিচের দিকটা যে কোনো অংশ যদি কনসিডার করি, সেটাকে আমরা বলি সেমি সার্কেল বা অর্ধবৃত্ত। এবার এর ক্ষেত্রেও সেম, এইটুকু অংশ আমাদের আর থাকবে বা রেডিয়াস থাকবে, আর এটা আর্ক থাকবে। এবার এখানে সেম, আমরা প্রথমে দেখবো পরিধি। এখানে পরিধি দেখো, পুরোপুরি সার্কেলের পরিধি আমরা দেখেছি 2πr। তাহলে শুধুমাত্র ওর অর্ধেক কত হবে, মানে এই এখানে দুটো জিনিস আছে দেখো, একটা বক্রতল আছে আর এটাই সমতল আছে। ঠিক আছে, মানে একটা ফ্ল্যাট লাইন আছে। তল না, এটা তল বলা যাবে, তল 3D ফিগার হয়ে যাবে। মানে এটা কার্ভড একটা তোমাদের রেখা আছে, লাইন আছে, বা যেটাকে আমরা আর্ক বলছি, আর একটা দেখো স্ট্রেট লাইন আছে। তাহলে এখানে প্রথমে এই যে আর্ক ছিল সেটাকে আমরা সেই বাউন্ডারি কত বলবো, সেটাকে কিন্তু পাই আর বলবো। কারণ কি, পুরোটা আমাদের ছিল 2πr। দেখো এখানে এই যে সার্কেলটা ছিল, এই পুরোপুরি মানে যে লাইনটা ছিল, এখান থেকে এই যে দূরত্ব এটা ছিল 2πr। তার যখন হাফ করে দেবে তাহলে একটা হাফের দৈর্ঘ্য কত হবে, পাই আর। ঠিক আছে, প্লাস এখানে দেখো এটা ছিল আমাদের স্মল আর, তাহলে পুরোপুরি এই ব্যাসটা যোগ হবে এবি, তাহলে এবির লেন্থ কিন্তু আমাদের হয়ে যাবে 2r। তাহলে পরিধি আমাদের ফর্মুলা কি হলো, পাই আর প্লাস 2r। বা এখান থেকে কমন নিলেও তুমি বলতে পারো আর ইন্টু পাই প্লাস 2, যেটা আমি বলছি না আপাতত, তুমি এভাবে মনে রাখো। তাহলে পরিধি হয়ে গেল। আর এরিয়া ক্ষেত্রফল কত হবে, এরিয়া হবে পুরো সার্কেলের হাফ, তাহলে হাফ ইন্টু পাই আর স্কোয়ার হবে। কারণ পুরোপুরি সার্কেলের এরিয়া কত ছিল, পাই আর স্কোয়ার, তার হাফ করলে আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে আমরা সেমি সার্কেলের এই দুটো ফর্মুলা আপাতত তোমাদের মুখস্থ রাখতে হবে, আর কিছু করার দরকার নেই। আমি কম কম ফর্মুলা দিচ্ছি এবং এখান থেকে কিন্তু পরীক্ষা এইটুকুই লাগে। এবার 3 নম্বর পয়েন্ট কি আছে আমাদের, এরিয়া অফ সার্কুলার পাথ, অর্থাৎ বৃত্তাকার পথে তোমাদের ক্ষেত্রফল এখানে বের করতে বলবে। বৃত্তাকার পথ মানে এরকম একটা বৃত্ত ছিল, ধরো এটা স্মল আর, এই স্মল আর ব্যাসার্ধ একটা বৃত্ত ছিল। তুমি কি করলে, বাইরে একটা আরেকটা তুমি এই করলে বৃত্ত বা রাস্তা বানালে ওর ওর পরিধি বরাবর, একটু ডিস্টেন্স রেখে। ঠিক আছে, এবং তার তুমি রেডিয়াস পুরোপুরি বলছো যে ক্যাপিটাল আর, অর্থাৎ পুরোপুরি কেন্দ্র থেকে ওইটুকু ডিস্টেন্সের দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে বলো তো এখানে মাঝখানে যে এইটুকু অংশ এটাকে আমি বলছি থিকনেস, কতটা চওড়া, এই থিকনেস কত হবে, পুরোপুরি এই ডিস্টেন্সটা তার থেকে এই ছোট ডিস্টেন্সে বাদ দেবো। তাহলে পুরোপুরি ডিস্টেন্স দেখলাম আর, এবং ছোট ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে মাঝখানের যে রাস্তার চওড়া সেটা কত হবে, সেটা হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। যেখানে আর হচ্ছে কি, ক্যাপিটাল হচ্ছে আউটার রেডিয়াস মানে বাইরের ক্ষেত্র, মানে কি বলে, এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। আর ইনার রেডিয়াস মানে ভেতরের যে ছোট সার্কেল আছে সেটা হচ্ছে ইনার রেডিয়াস মানে ভেতরের ব্যাসার্ধ। তাহলে আমি থিকনেস পেয়ে গেলাম এটা। এবার এখান থেকে আমাদের বের করতে দেবে অ্যাকচুয়ালি এরিয়া, মানে সার্কুলার পাথ যে ছিল তার ক্ষেত্রফল, বা অ্যাকচুয়ালি পাথ বলে বা এটাকে রিং বলে, অনেক সময় রিং হয়। ঠিক আছে, তাকে আমরা থিকনেস দিয়ে একটা মেটাল দিই, মানে অন্য কোনো একটা বানাই, সেই রিং এর ক্ষেত্রফল বের করতে বলে। তাহলে এখানে মোট কথা এরিয়া বের করতে দেবে। তাহলে এরিয়া কত হবে, আমরা জানি পাই আর স্কোয়ার হয়। এবার আর এখানে কিন্তু হবে না, এখানে প্রথমে পুরোপুরি বাইরের যে মানে বড় সার্কেলটা, সেটার ক্ষেত্রফল থেকে আমরা ভেতরে যে সার্কেলটা তার ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে আমরা মাঝখানে যে রাস্তা আছে তার ক্ষেত্রফল পেয়ে যাবো, মানে এইটুকু অংশ পেয়ে যাবো। ঠিক আছে, এই যে বলয় আছে সেই বলয়ের ক্ষেত্রফল বোঝা গেল। তাহলে এখান থেকে যদি তুমি কমন নাও, পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তোমার এখানে কিন্তু ক্যাপিটাল আর স্মল আর দিয়ে দিয়ে দেবে। আর এটাকে ফার্দার তুমি লিখতে পারো পাই ইন্টু আর প্লাস আর ইন্টু মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় আমি ভাঙতে পারি। তাহলে এটা হচ্ছে এরিয়া। এইটুকু ফর্মুলা মুখস্থ রাখলে হয়ে যাবে। থিকনেস মনে রাখবে আর এখানে এরিয়াটা মনে রাখবে। ঠিক আছে, তো হয়ে গেল, সার্কুলার পাথ হয়ে গেল। এবং লাস্ট আমাদের যে দুটো ফর্মুলা করতে হবে সেটা হলো পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হবে, সেটা হচ্ছে লেন্থ অফ আর্ক এবং হচ্ছে এরিয়া অফ সেক্টর। মানে হচ্ছে এখানে একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও, এবং পরিধির উপর একটা বিন্দু হচ্ছে আর, মানে সরি, পরিধির উপর একটা বিন্দু হচ্ছে এ। এখান থেকে আরেকটা বিন্দু ধরে নাও বি। এই বি অব্দি যে তোমাদের লেন্থ, সেটাকে আমি কি বলেছিলাম, আর্ক। তাহলে এল সেটা হচ্ছে লেন্থ অফ এন আর্ক, আমি লিখে দিচ্ছি এল হচ্ছে লেন্থ অফ এন আর্ক। এবার এলটা কত হচ্ছে, সেটা হচ্ছে আমি এ থেকে বি অব্দি থিটা অ্যাঙ্গেল করে এগিয়ে গেছি, মানে বলছি আমার ইনিশিয়াল পজিশন ছিল এ, সেখান থেকে বি এগিয়ে গেছি, এবং দূরত্ব হচ্ছে এল, এবং ভেতরে কত অ্যাঙ্গেল গেছি সেটা হচ্ছে থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এবার এই এল এর একটা ফর্মুলা হবে, এল ইকুয়াল টু আমরা বলতে পারি থিটা বাই 360।
কি করে মনে রাখবো? পুরোপুরি একটা রিভলিউশন হলে কত হয়? 360 ডিগ্রি হয়। আমরা জানি যে এখান থেকে যদি তুমি শুরু করো এবং এখান থেকে পুরোপুরি ঘুরে যদি চলে আসো, এটা হচ্ছে 360 ডিগ্রি। এবং আমি গেছি কতটুকু? থিটা। তার মনে রাখবে θ/360 ডিগ্রি ইনটু, যখন বলবে তোমাদের লেন্থ বের করতে বলবে, তখন আমি পরিধি দিয়ে গুণ করব 2πr। আর যদি তোমাদের এরিয়া বের করতে বলবো, অর্থাৎ এই যে রেড কালার দিয়ে মার্ক করা আছে, এই অংশের যদি এরিয়া অফ সেক্টর, এটা বলা হয় এরিয়া অফ সেক্টর, সেটা বের করতে বলে, তখন সেটাকে আমি এ দিয়ে ডিনোট করবো। সেই ফর্মুলাটা হবে সেম θ/360 থাকবে, তার সাথে পুরোপুরি সার্কেলটার ক্ষেত্রফল গুণ করতে হবে, অর্থাৎ πr² গুণ করবো। তাহলে এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে লেন্থ অফ অ্যান আর্ক, আর হচ্ছে এরিয়া অফ সেক্টর, এই দুটো ফর্মুলা। θ/360 দুটো জায়গায় আমি বের করবো। দেখো এগুলো কিন্তু থিটা ডিগ্রিতে থাকবে, এটাও ডিগ্রিতে থাকবে, ঠিক আছে? তো আলটিমেটলি ডিগ্রি ডিগ্রি কেটে যাবে। তাহলে এরিয়া অফ সেক্টর কথা হলো θ/360 ইন্টু πr²। মনে রাখবে এরিয়া থাকলে এখানে আমি এরিয়া দিয়ে গুণ করবো, আর লেন্থ থাকলে আমি এখানে পরিধি দিয়ে গুণ করবো, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ছিল আমাদের টোটাল বৃত্ত, এবং বৃত্তে তোমাদের এই 4টা বা 5টা ফর্মুলা যেগুলো বললাম, এই ফর্মুলাগুলো মনে রাখলে কিন্তু আমাদের পুরোপুরি বৃত্তের চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে? 2D তে আর কিছু নেই, তোমাদের এই ফর্মুলার উপর বেস করে কিন্তু পুরোপুরি অঙ্কটা আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু পুরোপুরি মেনসুরেশন 2D আজকে শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওগুলো বুঝতে পারছো। আর যদি বুঝতে পারো, লাস্ট অব্দি যদি কেউ দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ কমেন্ট করবে এবং ভিডিওগুলো একটু পারলে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাইকে থ্যাংক ইউ।